আজকে আমাদের আলোচনার বিষয় আসলে কনিক, পুরোপুরি কনিক। কারণ আমরা দেখতে পাচ্ছি বৃত্ত আর কনিক এই দুটো মিলিয়ে যদিও আমাদের আজকে আলোচনা, কিন্তু বৃত্ত নিজে একটা কনিক, সুতরাং আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি আজকে পুরো আলোচনাটা কনিকের উপরে। তো আমরা কনিক সংক্রান্ত ব্যাপারগুলো একটু বলতে চাই একদম প্রথমেই, তারপরে সেখান থেকে বৃত্তে আসবো। কনিক কেন বলা হয়ে থাকে তার কারণ যদি আমরা বলতে চাই, খুব সিম্পল আসলে, যে আমরা সবাই হয়তো কোন আইসক্রিম খেয়েছি, একটা কোন আইসক্রিম, যেটা কোন আইসক্রিম আমরা চিনি। তো মনে করো একটা বাজার থেকে তুমি একটা কোন আইসক্রিম কিনলে, কিনে আইসক্রিম গুলো আমাকে দিয়ে দিলে, তোমার কাছে শুধু বিস্কুটটা আছে। এই যে বিস্কুটের প্যাকেটটা তুমি দেখতে পাচ্ছ, এই প্যাকেটটাকে নিয়ে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেকশন নিতে চাই, একটা ধারণা বলাকার ব্লেডের সাহায্যে আমি বিভিন্ন দিক থেকে কাটতে চাই। কাটলে কেমন কেমন শেপ দেখা যাবে সেই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে একটা কনিক কেমন হবে। কিরকম, ধরা যাক যে আমরা এরকম একটা জিনিস নিয়ে কাজ করছি। তো এরকম একটা কনিক, আমাদের হাতে যে বড় একটা আইসক্রিম ছিল, এরকম দেখতে একটা বিশাল কোন আইসক্রিম আমাদের কাছে ছিল। সেই কোন আইসক্রিম থেকে আমরা এই আইসক্রিমটুকু তোমাদেরকে বললাম যে আমাকে দিয়ে দাও, আইসক্রিমটা আমাকে দিয়ে দিলে, আর যে বিস্কুটের প্যাকেটের বিস্কুটটা ছিল এটা তোমাকে দিয়ে দিলাম। তুমি এখন ওটা নিয়ে কাটাকাটি করবে কিভাবে, একটা ব্লেডের সাহায্যে, ধারালো গোলাকার ব্লেডের সাহায্যে। এই ব্লেড দিয়ে তুমি যখন কাটাকাটি করবে কিভাবে কাটবে দেখো। ধরো তুমি যদি একদম সোজাসুজি এখান থেকে সোজা এভাবে কেটে ফেলো, কেটে ফেলে যদি উপর দিয়ে তাকায় দেখো, তাহলে তুমি যেরকম দেখবে এটা এরকম গোল হয়ে আসে এবং যেটা তৈরি হবে সেটা বৃত্ত। যদি এরকম করে তুমি কাটো, যে ওকে তুমি একদম সোজাসুজি না কেটে একটু বাঁকা ভাবে কাটলে, এরকম বাঁকা ভাবে কাটলে, তখন তুমি যেটা দেখতে পারবে, তখন দেখবে এটা শেপটা গোল হয়নি, তখন দেখবা এটা শেপটা অনেকটা এইরকম একটা শেপ নিয়েছে। যদি এভাবেও না কেটে তুমি এমন ভাবে কাটতে পারো যে এই ধারটার একদম সমান্তরালে এইভাবে সোজা তুমি কেটে দিলে দেখবে যে এইখানে এখন কাটা যে পার্টটা দেখা যাবে সেটা চেহারাটা হবে এরকম দেখতে, মানে এইরকম একটা আকৃতি। ইনফ্যাক্ট এটা ছিল আসলে বৃত্ত, এটা ছিল উপবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। এবং তুমি যদি এভাবে কাটো যে ওকে তুমি দুইটা কোন আইসক্রিম বাজার থেকে কিনলে, দুইটা কোন আইসক্রিম খেলে দুইটারই আইসক্রিমটুকু আমাকে দিয়ে দিলে, আর আইসক্রিমের যে বিস্কুটের পার্টটা আছে সেই পার্টগুলো তুমি একটা সুপার গ্লুর সাহায্যে মাথাটা এখানে লাগিয়ে দিলে, তাহলে এখন জিনিসটা এরকম একটা সাইজ হবে। এই জিনিসটাকে তুমি যদি এখন একটা ধারালো বড় কাপড়ের সাহায্যে সোজা এমন করে কেটে ফেলে তুমি দেখতে পারবে যে এইদিকে এরকম একটা শেপ আর এইদিকে এরকম একটা শেপ তৈরি হয়েছে। ইনফ্যাক্ট এখন যে শেপটা তৈরি হবে সেটাকে বলে হাইপারবোলা বা অধিবৃত্ত, যেটা একটা কোণকে কেটে কেটে বিভিন্ন সেকশন নিয়ে আমি পাচ্ছি। এই কারণে এই জিনিসগুলোকে বলা হয় কনিক। তো আমরা এই কনিক, ইনফ্যাক্ট এগুলো অনেক সুন্দর ব্যাখ্যা আছে যে কেন এই কনিকগুলোর চেহারাকে আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারবো, এই এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা বলতে পারি। তবে তার আগে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত কিছু জিনিস এখন আমরা জেনে ফেলবো। এই যে বৃত্ত আসলে কি জিনিস, আগে প্রথম কথা বলি যে ওকে আসলে আমরা কোনোদিনও বৃত্ত আঁকতে পারি না। মানে কি, তোমরা তো সবসময় বলবা কেন আমরা সারা জীবন ধরে বৃত্ত আঁকছি, একটা কম্পাস নিয়ে কম্পাসটিকে এই কাগজের সাথে এরকম করে ঘিরে দিয়ে ভালো করে যদি একটা ঘুরান দিই তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে যায়, কিন্তু আসলে বৃত্ত তৈরি হয় না। কেন বৃত্ত তৈরি হয় না? কারণ বৃত্ত কি জিনিস, বৃত্ত হচ্ছে পয়েন্টের একটা সেট। কিসের পয়েন্ট? আমরা জানি একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা ফিক্সড, সেই পয়েন্ট থেকে সমান দূরত্ব রেখে যতগুলো পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টের সেট হচ্ছে বৃত্ত। এই বৃত্তের ভেতরের যে অংশটুকু এটা কিন্তু বৃত্ত নয়, এর বাইরের যে অংশ এটাও বৃত্ত নয়। বৃত্ত হচ্ছে শুধুমাত্র এই যে লাইনটা, সেইটা। যদি বলি বৃত্ত কোনটি, বৃত্ত হচ্ছে শুধুমাত্র এই বাঁকা দাগটা, বাঁকা দাগের ভিতরের অংশটা বৃত্ত নয়। এখন কথা হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তটা তৈরি হচ্ছে অনেকগুলো পয়েন্ট দিয়ে। আমরা কি কখনো পয়েন্ট আনতে পারি না, কারণ পয়েন্ট, এই যে পয়েন্টের দৈর্ঘ্য প্রস্থ বেগ কিচ্ছু নেই, কোন উচ্চতা কিছুই নেই। সুতরাং একটা পয়েন্ট আসলে কখনো আঁকা যায় না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পয়েন্টের প্রকাশকারী একটা প্রতীক আঁকতে পারি। এটা একটা প্রতীক, এটা বৃত্তের একটা প্রতীক, এটা বৃত্ত নিজে না। আমরা বৃত্ত আঁকিনি, আসলে বৃত্তের প্রতীক এঁকেছি। ইনফ্যাক্ট এটা তো অনেক বড় জায়গা, আমরা যত একটা মাইক্রোস্কোপ দিয়ে যদি তাকিয়ে দেখি, দেখবো এটা দেখতে এত বিশাল জায়গা তো বিন্দু না। আমরা ইনফ্যাক্ট এই পয়েন্ট থেকে এদের প্রত্যেকের দূরত্ব কি সমান না? তার মানে এদের মাঝখানেই কোথাও একটা জায়গায়, কোনো একটা জায়গায় আমাদের সেই বৃত্তটা আছে, একটু আমরা আইডিয়া করতে পারি এবং বলতে পারি এটা বৃত্তের একটা প্রতীক। তো যাই হোক, আমরা এখন যে বৃত্তটা নিয়ে কাজ করছি, এই যে বৃত্ত, এই বৃত্তটার আমরা সমীকরণ যদি বের করতে চাই, কিভাবে বের করি? আমরা সমীকরণ বের করতে গেলে সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট
চলমান বিন্দু নিয়ে আমরা কাজ করি, এটা নির্দিষ্ট না, একটা চলমান বিন্দু নিয়ে কাজ করি, সেই বিন্দুটাকে আমরা নাম রেখেছি pxy। সেই pxy এটা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলবে। কি শর্ত মেনে চলবে? যেমন এখানে আমরা বলতে পারি যে ওকে সে সবসময় এইখানে আরেকটা বিন্দু আছে, ধরা যাক hk, এই hk থেকে সে সবসময় সমান দূরত্ব r বজায় রাখে, এইভাবে সে চলে। এই যে pxy তার বৈশিষ্ট্য একটাই যে সে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই hk থেকে তার দূরত্বটা সবসময় ফিক্স রেখে চলে, r রেখে চলে। তো এই যে এই অবস্থায় যদি সে থাকে তখন এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই দুজনের মধ্যে দূরত্ব এটা হচ্ছে r। সেই শর্তটাকে ব্যবহার করেই আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। সমীকরণ পেতে গেলে সবসময় একটা চলমান বিন্দু নিয়ে কাজ করতে হয়। এই চলমান বিন্দুটা এর উপরের সমস্ত বিন্দুকে আসলে রিপ্রেজেন্ট করে। তো এখন এটাকে আমি যদি ভালো করে লিখি তাহলে পাবো এরকম একটা ফর্ম, যে ফর্মটা আমাদের পরিচিত। আসলে কোন বৃত্তের কেন্দ্র যদি হয় 2 3 এবং ব্যাসার্ধ যদি হয় 5, তাহলে আমরা বলতে পারি সেই বৃত্তের সমীকরণ হচ্ছে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। সো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আর এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি x - h হোল স্কয়ার প্লাস y - a হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আমি মনে রাখার সুবিধার্থে এই ফর্মুলাটাকে বলি হাসিনা খালেদার ফর্মুলা, কারণ এখানে h হলো হাসিনা কেটে খালেদা, আর r তে তোমরা যা কিছু ধরে নিতে পারো, রওশনের সাথে রেহান জান্নাত। আমরা এখন যেটা নিয়ে কাজ করছি এই যে হাসিনা খালেদার ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তবে একটু ভালো করে আমরা খেয়াল করি যে ফর্মুলাটা আমাদের কাছে ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটাকে আমরা যদি r একটু ছাড়িয়ে ফেলি তাহলে কি দাঁড়ায়? x স্কয়ার মাইনাস টুয়াইস hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টুয়াইস ky প্লাস k স্কয়ার প্লাস ইকুয়াল টু r স্কয়ার। এখান থেকে আরেকটু সাজালে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টুয়াইস hx মাইনাস টুয়াইস ky ইকুয়াল টু r স্কয়ার মাইনাস k স্কয়ার মাইনাস h স্কয়ার। এখন এখানে কিছু দেখার বিষয় আছে যে এখানে কি কি ধরনের পদ আছে। এখানে x * y এরকম গুণ আকারে কোনো কিছু কি আছে? নাই। আমরা দেখতে পাচ্ছি কোথাওই x আর y গুণ আকারে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা x স্কয়ার বলা জিনিস আছে, একটা y স্কয়ার বলা জিনিস আছে। ইনফ্যাক্ট এই দুজনেরই সহগ, দুজনেরই কিন্তু কোএফিশিয়েন্ট 1 করে। আবার বলছি আমি দুজনের কোএফিশিয়েন্ট 1, দুইটারই সেম জিনিস। এখন যদি আমি সবাইকে এক জিনিস দিয়ে গুণ করি তাহলে ইকুয়েশনটা ভুল হয় না। সুতরাং আমরা এইটুকু ক্লিয়ার যে সব সময় x স্কয়ার এবং y স্কয়ারের সহগ আমি যদি সবাইকে 5 দিয়ে গুণ করে দিই ধরা যাক, তাহলে এখানে 5 থাকবে, এখানে 5 থাকবে। অর্থাৎ x স্কয়ার এবং y স্কয়ারের সহগ এক্স্যাক্টলি সেম হবে সব সময়, এবং এর ভিতরে কখনোই xy এই দুটো টার্ম গুণ আকারে থাকবে না, এবং x স্কয়ার আর y স্কয়ার এই পাওয়ারটা যে 2 তার চেয়ে বেশি আর কখনো হবে না। এরকম অবস্থায় দেখলেই আমরা বুঝতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ। এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটাকে আমরা একটু জেনারেলাইজ করে নিয়েছি। আমরা এখন বৃত্তের সমীকরণের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? x স্কয়ার আছে, y স্কয়ার আছে, x ওয়ালা কোনো জিনিস আছে, y ওয়ালা কোনো জিনিস আছে, এবং সেই সঙ্গে একটা কনস্ট্যান্ট আছে। সবকিছুকে মিলিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা নতুন ইকুয়েশন আমরা চিন্তা করতে পারি। ওকে, আমরা সেটাকে নাম দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবং এই সমীকরণটাকে আমরা যদি এইটার সাথে মিলাতে যাই তাহলে আমরা কি খেয়াল করি? ওকে, আমরা এটাকে ওইটার আকৃতিতে প্রকাশ করি, এটার মতো করে প্রকাশ করার চেষ্টা করি। আমরা দেখব তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম x স্কয়ার প্লাস 2gx প্লাস ফাঁকা রাখলাম, একটু পরে কাজে লাগাবো, y স্কয়ার প্লাস 2fy প্লাস এখানেও ফাঁকা রাখি, আর এই যে c এটা কই পাশে নিয়ে গেলে মাইনাস c হবে। তো এখন এখানে যদি আমি g স্কয়ার এবং এখানে f স্কয়ার লাগাই, সর্ব থেকে g স্কয়ার এবং f স্কয়ার নিয়ে আসলাম, আবার সর্বে ফেরত দিয়ে দিলাম। সুতরাং যা ছিল তাই থাকলো। এখন এটার ফর্মটা দাঁড়াবে x প্লাস g হোল স্কয়ার প্লাস y প্লাস f হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c হোল স্কয়ার। আমরা লক্ষ্য করে দেখি যে এটাকে যদি এখন এটার সাথে মেলানো যায় তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কেন্দ্র ছিল h কে x মাইনাস h ছিল, কিন্তু এখানে x মাইনাস g আছে, আসলে x মাইনাস g। তাহলে এটাকে আমি বলতে পারি যে এখন এটার কেন্দ্র হবে মাইনাস g এবং মাইনাস f, আসলে কারণ y মাইনাস k ছিল, এখানে y মাইনাস f আছে। আর ব্যাসার্ধ যেটা হবে আমরা দেখছি ডান দিকে যার উপরে স্কয়ার ছিল সেটাই হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং এখানে ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটার উপরে তো এখানে স্কয়ার, তাই না? এখানে জিনিসটাকে তো এরকম করে বলা যায় g স্কয়ার প্লাস f স্কয়ার এই পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা দেখলাম কেন্দ্র হচ্ছে মাইনাস g মাইনাস f এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে ইনফ্যাক্ট যে জিনিসগুলো মনে রাখতে হয় খুব দ্রুত সেগুলো আমি একটু বলে ফেলি। এখানে যেগুলো বেশি বেশি কাজে লাগে সেই ধরনের জিনিসগুলো আমাদের মাঝখানে আছে। যদি এটি x অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে, তাহলে কি কি ধরনের কাহিনী হয় তার আগে আমরা জেনে নিই যে x অক্ষের ছেদাংশ কতটুকু হয়। আমরা জানি যে এই বৃত্তে যদি বৃত্তটা x অক্ষকে ছেদ করে যায় তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে ছেদাংশটুকু, সেই ছেদাংশটুকুর মান হবে x অক্ষের
কর্তৃত্বাংশ বা x অক্ষের ছেদাংশ, এইটুকুর মান হয় 2√g² - c। এটা খুব সহজে আসলে বোঝা যায়। কিভাবে প্রমাণ করা যায়? আমরা জানি যে x অক্ষের উপরে সবসময় y 0 হয়, তো y যদি 0 হয় তার মানে এই পয়েন্টগুলোর কোটি আমরা অলরেডি জানি 0, তাহলে এখন আমার দরকার শুধুমাত্র ভুজটা। যদি ভুজটা আমরা জেনে ফেলতে পারি তাহলে এই দুটো ডিসটেন্সটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তো ভুজটা কিভাবে পাওয়া যাবে? কোটি যদি 0 হয় আমরা জানি যে ফর্মুলা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখান থেকে যদি আমি y এর মানটা 0 বলে ফেলি তাহলে আমার সামনে ইকুয়েশন থাকবে x² + 2gx + c = 0। এখান থেকে x এর যে মানটা পাওয়া যাবে সেটা হবে -2g ± √2g হোল স্কয়ার, মানে হচ্ছে 4g² - 4c বাই নিচে হবে 2a। তার মানে এখানে থাকবে -g প্লাস মাইনাস √, এখান থেকে 4 কমন নিয়ে নিলে বাইরে আসলে 2 হয়ে যাবে, 2 2 কাটা, থাকবে g² - c। এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর দুইটা মান পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে এইটার জন্য, এটা হচ্ছে -g √g² - c। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস একটা মাইনাস, -g এর সাথে একটা প্লাস নেব একটা মাইনাস নেব। যদি মাইনাস নিই তাহলে ছোট হবে, ছোটটা থাকবে বাম পাশে আর বড়টা থাকবে ডান পাশে, অর্থাৎ ওই পাশে থাকবে -g +√g² - c, 0। তো এখন এই দুটো পয়েন্টের মধ্যে আমি যদি ডিসটেন্স বের করি তাহলে দেখব সেটা হচ্ছে 2 × √g² - c আসে। তার মানে এটাই হচ্ছে x অক্ষের ছেদাংশ। এখন x অক্ষকে যে একটা বৃত্ত ছেদ করবে সব সময় তা তো না। কারণ কি? কারণ যে বৃত্ত যদি এখানে থাকে তাহলে তো x অক্ষকে ছেদ নাও করতে পারে। সেই অবস্থায় অবশ্যই যেটা হবে এই g² এর মানটা c থেকে ছোট চলে আসবে। ফলে এর ভিতরে নেগেটিভ জিনিস যখন চলে আসবে রুটের ভিতরে তখন আমরা বুঝবো যে এই বৃত্তটা এটাকে ছেদ করে না। তো এখন আমরা দেখলাম x অক্ষের ছেদাংশ হচ্ছে 2√g² - c এবং y অক্ষের যে ছেদাংশটা হবে সেটা হবে 2 × √f² - c। এইটুকু জানলে যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে সেটা বলা যায়। যদি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে তখন যেটা হবে, বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলে পাওয়া যাবে যে এই অংশটুকু 0। তার মানে হচ্ছে 2 × √g² - c = 0 হলে সেখান থেকে আসলে দাঁড়াবে g² আর c এরা পরস্পর সমান হবে। এবং আরেকটা ব্যাপার এখানে বলা যায়, সেটা আমরা একটু ফাঁকা রাখি। যদি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি f² আর c পরস্পর সমান হবে। এবং আরেকটা কথা এখানে বলা যায়, সেই কথাটা একটু বলে ফেলি যে সেই অবস্থায় যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে 2 3, অথবা এখানে কেন্দ্রটা হচ্ছে 2, -3। সেই অবস্থায় আমরা দেখতে পারবো, এটার জন্য চিন্তা করি যে এই বৃত্তটা যখনই x অক্ষকে স্পর্শ করেছে সুতরাং অবশ্যই এতটুকুই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু এতটুকুর মানটা কত? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2, এদিকে -3। তার মানে এই অংশটুকু আসলে -3। আমি যদি মানের কথা চিন্তা করি তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলবো 3। তার মানে হচ্ছে যে যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে কেন্দ্রের কোটির মডুলাস নিলে তার ব্যাসার্ধ পাওয়া যাবে। অর্থাৎ x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রে কোটির মডুলাস নিলে পাওয়া যাবে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি, এবং এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। মডুলাস কেন নিলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলে এখানে 3 হচ্ছে, নিচে থাকে -3 আছে। তো আমরা সেই দুটোকে আমরা চাচ্ছি যে পজিটিভ বানিয়ে নিতে, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তো এখন এটা হচ্ছে প্রাথমিক ধারণা। এর সঙ্গে আরেকটা ধারণা যোগ করা দরকার যে আমরা যদি কখনো একটা বৃত্তের এই দুইটা মাথার স্থানাঙ্ক জেনে যাই, কিরকম? ধরা যাক এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 1 4 এবং ওই পয়েন্টটা হচ্ছে 2 3, তখন এই বৃত্তের সমীকরণটা কি হবে? একটা ব্যাসের যদি দুইটা প্রান্তবিন্দু আমরা জানি তাহলে সমীকরণটা কি হবে? একটা ভালো ওয়ে হচ্ছে যে ওকে আগে আমরা কেন্দ্র বের করে নেই, এখান থেকে এটা দূরত্ব বের করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, তারপর সেখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ হাসিনা-গঞ্জার ফর্মুলা ব্যবহার করে আমরা এখান থেকে পেয়ে যাব। কিন্তু আমরা ডিরেক্টলি যদি করতে চাই তখন একটা সুন্দর ওয়ে আছে। এটাকে আমি যদি নাম দিতাম, এই 1 4 টাকে যদি বলতাম এটা হচ্ছে x1 y1, আর ওই পয়েন্টটা যদি হলো x2 y2, তাহলে আমরা দেখি যে এর উপরে যে কোনো পয়েন্ট যদি হয় pxy, আমরা সেই বৃত্তের সমীকরণটার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অবশ্যই এটা একটা লম্ব হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এটার নাম যদি আমরা দিই a, এটার নাম যদি দিই b, তাহলে অবশ্যই ap এটা bp এর উপরে লম্ব হবে। তাহলে ap এবং bp এর ঢালের গুণফল হবে অবশ্যই -1। m ap যদি আমি বলি, এটা মানে হচ্ছে ab এর ঢাল
গুণ MBP এটা অবশ্যই -1 হবে, যেহেতু এরা পরস্পর লম্ব, লম্ব হলে ঢালের গুণফল হবে -1। কিন্তু MAP এই ঢালটুকু কত? এই ঢালটুকু হবে y - y1 বাই x - x1 এবং এটা ঢাল হবে y - y2 বাই x - x2। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম দেখতে, y - y1 * y - y2, এটা ওই পাশে চলে গেলে মাইনাস x - x1 * x - x2, এই -1 দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম। এটাকে যদি এই সাইডে আমরা নিয়ে আসি তাহলে পাবো x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কোনো বৃত্তে যদি ব্যাসের প্রান্তবিন্দু দুইটা দেওয়া থাকে, সেই বৃত্তের ক্ষেত্রে, সেই বৃত্তটার ক্ষেত্রে সমীকরণটা হবে x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। তো এবারে আমরা একটু দেখি যে ধরা যাক বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু দেওয়া আছে, সেই বৃত্তটার সমীকরণ কিভাবে বের করা যাবে। বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু দেওয়া আছে, যে ওকে একটা বিন্দু হচ্ছে 2 5, একটা বিন্দু 1 4, আর একটা বিন্দু ধরা যাক 3 8। তাহলে সেই যে বৃত্তটা, সেই বৃত্তের সমীকরণটা কি হবে? তো সমীকরণ বের করতে গেলে ইনফ্যাক্ট সবচেয়ে সোজা যে উপায়টা, সবচেয়ে দ্রুত যে উপায়টা হতে পারে সেটা আসলে ক্যালকুলেটর পদ্ধতি। ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি এটা বের করে ফেলা যায়। তো সেটা বের করার আইডিয়াটা একটু বলে ফেলি। মেইনলি সমীকরণ আমরা ধরে নেব x² + y² + 2gx + 12y + c = 0। আরো সোজা করে চিন্তা করা যায় এখান থেকে, আমরা 2g না ধরে আমরা সরাসরি এটাকে ax + by বলে দিলাম। তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে, এখন আমি যখনই 2 5 দিয়ে এটাকে সিদ্ধ করব, সিদ্ধ করলে তার ইকুয়েশনটা কেমন ফর্মে দাঁড়াবে? 2² + 5² = এখানে a এর সাথে x যদি গুণ করা যায় তার মানে টুয়াইস a আসবে, আসলে x এর বদলে আমি 2 বসাচ্ছি, b * 5 আসবে তার মানে 5b + c = 0। আমাদের যে সমীকরণটা দাঁড়াবে সেটা চেহারা কেমন হচ্ছে সেটা ভালো করে একটু খেয়াল করি, তাহলে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যাবে। আমাদের সমীকরণের চেহারা হচ্ছে এরকম, ওকে টুয়াইস a 2 ছিল আমাদের ভুজ, 5b 5 ছিল আমাদের কোটি, আর c টা এমনি ইনট্যাক্ট যেখানে ছিল আমরা c ওরকমই আছে। তাহলে এর পরের যে ইকুয়েশনটা আমরা এখান থেকে পাবো সেটা সরাসরি লিখে ফেলতে পারি। এটা হবে a + 4b + c = এখানে হবে -1² + 4² এবং এটার ইকুয়েশনটা দাঁড়াবে thrice a + 8b + c = -3² + 8²। এই সমীকরণগুলোকে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যায়। এটার জন্য খুব অল্প সময় লাগবে। তখন আমি এখান থেকে a পেয়ে যাব, b পেয়ে যাব, c পেয়ে যাব। তিনটা ভেরিয়েবলের মান যখন আমরা জানি তখন সরাসরি এখান থেকে ইকুয়েশনটা আমরা পেয়ে যাব x² + y² তার সঙ্গে ax by এবং c = 0। এবারে বৃত্তের সমীকরণটা যখন আমাদের জানা হয়ে গেল, এই অবস্থায় আরো কিছু কাজ আমরা করতে পারি। যেমন আমাদের প্রায়ই বলে যে এরকম কিছু ইজি কিছু অঙ্ক থাকে, যে ধরা যাক বলে দিল যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা x অক্ষকে একটা নির্দিষ্ট পয়েন্টে কাট করে, বা ধরা যাক এরকম কিছু একটা আছে, একটা বৃত্ত আছে যেটা y অক্ষ থেকে 4 অংশ কেটে নেয় এবং y অক্ষ থেকে 4 দৈর্ঘ্যের একটা অংশ কেটে নিয়েছে, আর x অক্ষকে ধনাত্মক দিকে ধরা যাক 6 একক দূরে স্পর্শ করে। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশন মিল করতে যাই তাহলে সেটা অনেক লেন্দি একটা প্রসেস হয়ে দাঁড়ায় আসলে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা নিজেরাই চিন্তা করে বের করে ফেলতে পারি। কিরকম করে? যে আমরা জানি যে এখানে আসলে দুইটা বৃত্ত পাওয়া যাবে, একটা বৃত্ত এদিকে হবে আর একটা বৃত্ত পাওয়া যাবে ওই দিকে। যাদের কাছে আমার ছবিটাকে বৃত্ত মনে হচ্ছে না তারা এটা কল্পনা করে নেবে, কল্পনা শক্তি দেখো এইরকম একটা জায়গায় সেন্টার থাকবে এবং এতটুকু বলা যায় যে এইটুকু দৈর্ঘ্য আমরা জানি এটা 6 এবং আমরা এতটুকু জানি এটুকু হচ্ছে 2। কারণ কি? কারণ হচ্ছে পুরোটা তো 4,
তাহলে এতটুকু অবশ্যই 2 হবে। এখান থেকে যে কাজটা আমরা করে ফেলতে পারি সেটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে এইটুকু কত, অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা আমরা জেনে গেছি। ব্যাসার্ধটা কত হবে তাইলে? ব্যাসার্ধটা যেটা হবে সেটা হচ্ছে √6 স্কয়ার + 2 স্কয়ার, তার মানে √40, তার মানে হচ্ছে এটা দাঁড়াবে 2√10। যদি ব্যাসার্ধ 2√10 আমরা জানি, এইটুকু যত, এইটুকু তো ততই হবে, তাই না? এইটুকু হবে 2√10। যখন এইটুকু আমরা পেয়ে গেছি তখন আমাদের আর কি দরকার হয়? আমাদের আর দরকার হচ্ছে এই অংশটুকু, এইটুকু আমরা জানি, এইটুকু 2/10। তাহলে এটা বের করতে গেলে দুইটা ব্যাপার দরকার, এইটুকু যেটা আমরা জানি এবং এইটুকু, অর্থাৎ এটার কেন্দ্র এখন হবে 6 2/10, এটা হবে 6 - 2/10। দেখা যাচ্ছে যে এখানে আমাদের আসলে বড় কোনো অঙ্কই করতে হয় নাই, এবং এটা যখন আমরা জেনে গেছি অলরেডি আমরা বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। কেন্দ্র হচ্ছে 6 2/10 অথবা 6 - 2/10, আমি উল্টো লিখেছি, এটা প্লাস এটা মাইনাস, এবং ব্যাসার্ধ হচ্ছে 2/10। সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো সেই বৃত্তের সমীকরণটা কি। এরকম অঙ্ক প্রায় থাকে। তো এবারে এই জাতীয় আমরা ব্যাস ধরে অঙ্কিত ব্যাসার্ধের সমীকরণ এগুলো পেয়ে গেছি। ইনফ্যাক্ট একটা বৃত্ত নিয়ে যে অঙ্কগুলোতে ঝামেলা বেশি বাঁধে তার মধ্যে একটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত অঙ্ক। আমরা বৃত্তের স্পর্শক নিয়ে একটু দেখতে চাই। বৃত্তের স্পর্শক অনেক ভাবে হতে পারে। তো স্পর্শক সংক্রান্ত যে কোনো আলোচনার ক্ষেত্রে একটা ব্যাপার মাথার মধ্যে রাখতে হবে, এটাকে এত বেশি ভালো লাগে আমার, যেটাকে আমি ফুল দিয়ে ডিনোট করি। আমার ফুলটা কি মিন করে? ফুল মিন করে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা খুব সাধারণ একটা কথা আসলে। একটা বৃত্ত, তার কেন্দ্র হতে এইটা একটা স্পর্শক, স্পর্শকের যে লম্ব দূরত্বটুকু হবে সেই লম্ব দূরত্বটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা এমনি বোঝা যায়, কিন্তু বোঝা গেলেও এই কথাটা মনে রাখলে যে কত কিছু হতে পারে এই জিনিসটা আমরা আইডিয়া রাখি না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জাস্ট এই একটুকু জিনিস জানলে, বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটুকু জানলে স্পর্শকের অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলা যায়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখন ধরা যাক এই একটুকু আমরা জানি, একটুকু জানলে এখন কি লাভ? কিছুই না। আমাদের বলে দিলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 4x - 6y প্লাস ধরা যাক 3। এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ আগে বের করে ফেলি। কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে g - g - f। -g মানে হচ্ছে এটাকে অর্ধেক করে নেগেটিভ, তার মানে 2, এটাকে অর্ধেক করে নেগেটিভ, তার মানে 3, এবং ব্যাসার্ধ হবে কেন্দ্র দুটার স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার থেকে বাদ যাবে c 4, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 3। যখন আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ জেনে গেছি, এই যে বৃত্তটা এটা অন্ত দেওয়া আছে আমাদের কাছে, এবং বললো এই বৃত্তের যে স্পর্শকটা 2x + 5y - 7 = 0 এই রেখার সাথে সমান্তরাল, সেই বৃত্তের সমীকরণ কত? সেই স্পর্শকটার সমীকরণটা কি? আমাদের একটা স্পর্শক দরকার, যে স্পর্শকটা এই রেখাটার সমান্তরাল। এখন আমরা খেয়াল করি, একটা বৃত্ত হতে দেওয়া আছে এবং আরেকটা রেখা অনেক দূরে দেওয়া আছে। বললো যে এই বৃত্তের যে স্পর্শকগুলো এটা সমান্তরাল। এরকম রেখা আসলে কতগুলো পাওয়া যেতে পারে সেটা আগে আইডিয়া করি আমরা। এরকম রেখা পাওয়া যাবে আসলে 2টা। যদি এমন হয় যে সে নিজেই একটা স্পর্শক, তখন হয়তো আরেকটা জাস্ট ওই পাশে পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে এরকম যদি কেস হয় আমরা কিভাবে অঙ্কগুলো করব? আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলা, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের সেকেন্ড কাজ, যেই তথ্য দেওয়া আছে স্পর্শক বের করার সময় আমাদের স্টেপগুলো আমি করে ফেলি। প্রথম স্টেপ হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলবো। সেকেন্ড স্টেপ, যেই তথ্যটা দেওয়া আছে ওই স্পর্শক সম্পর্কে, সেখান থেকে আমরা যেটা করব একটা সমীকরণ ধরে নেব। কি সমীকরণ ধরতে পারি? এখানে আমরা ধরতে পারি, ধরি এই রেখার সমান্তরালটা, রেখার সমীকরণ হবে 2x + 5y + k = 0। এই জায়গায় আমরা লক্ষ্য করে দেখব একটা মাত্র ভেরিয়েবল আমরা জানি না, একটা মাত্র জিনিস জানি না, সেটা কি? k। আমাদের জানা দরকার k, আসলে k। এটা জানতে যখন আমি যাব তখন আমাদের যেটা করতে হবে এই ফুলটাকে ব্যবহার করতে হবে। আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে কেন্দ্র কত? 2 3 হতে এইটার লম্ব দূরত্ব 2x + 5y + k = 0। এত এর লঘু মানে লম্ব দূরত্ব এই হবে বৃত্তের ব্যাসার্ধ 3 এর সমান। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখন
এখান থেকে দাঁড়াবে 2 into 2 plus 3 into 3 plus k by root over 2 square plus 3 square। আমরা জানি এটা হচ্ছে লম্ব দূরত্বের ফর্মুলা equal to 3। এই জায়গা থেকে আমি সলভ করলে k এর দুইটা মান পাওয়া যাবে, কারণ মডুলাস দেওয়া আছে, মডুলাস করে দিলে ওই পাশে প্লাস মাইনাস 3 আসবে, তখন এখান থেকে আমরা দুইটা ভ্যালু পেয়ে যাব k। তো এইভাবে যে কোনো অঙ্ক যদি থাকে, যেমন আমাদের হয়তো বললো এই বৃত্তটার ক্ষেত্রেই বললো যে এই বৃত্তের একটা স্পর্শক আছে, যে স্পর্শকটা 2 5 বিন্দুগামী। তো আমাদের প্রথম কাজটা হবে 2 5 বিন্দুগামী একটা রেখা ধরে নেওয়া। সেই রেখাকে আমরা কিভাবে ধরি, y minus y1 equal to m into x minus x1। আমরা লক্ষ্য করে দেখি এই পুরো জায়গাটায় মাত্র একটা জিনিস আমরা জানি না, সেটা হচ্ছে m। m এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আগে এটাকে সাজিয়ে নেব আমরা, mx minus y ওই পাশে নিয়ে গেলাম, minus 2m plus 5 equal to 0। যখন এটা লিখে ফেলেছি তখন আমাদের আবার আগের মতো কাজ, কেন্দ্র 2 3 হতে এত এর লম্ব দূরত্ব এটা হবে 3। আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। জাস্ট এটাই আইডিয়া। এই একটুকু আইডিয়া থেকে আমরা সমস্ত কিছু বের করে ফেলতে পারবো আসলে। 2 3 2m plus 5, এই m জাতীয় এরকম কোনো জিনিস যদি থাকে সেই কেসটাতে আসলে সেই ক্ষেত্রে দুই পাশে স্কয়ার করে দিলে সুবিধা। যদি m জাতীয় কোনো জিনিস দুই পাশে থাকে, মানে m জাতীয় মানে হচ্ছে এর নিচে রুট ওভারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি m আছে। আগের বার যে অঙ্কটা ছিল সেখানে নিচে ছিল রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, নিচের মধ্যে আর কোনো ভেরিয়েবল m ছিল না। যদি এরকম থাকে সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে পুরোটাকে স্কয়ার করে দেওয়া, তখন মডুলাস বলে প্লাস মাইনাস দিলেও শেষ পর্যন্ত ভালো বেশ শেষ রক্ষাটা হয় না। যাই হোক, তো এখন আমরা এটা যখন জেনে গেছি তখন স্পর্শক সংক্রান্ত আরেকটা ব্যাপার একটু বলে ফেলি, যে দুইটা বৃত্ত এরা পরস্পরকে কখনো স্পর্শ করে আর কখনো স্পর্শ করে না। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে বিভিন্ন ভাবে স্পর্শ করতে পারে। কিভাবে? একটা হচ্ছে এইভাবে স্পর্শ করতে পারে, আর একটা হচ্ছে এইভাবে স্পর্শ করতে পারে। এটাকে বলা হয় বহিস্থভাবে, আর এটাকে বলে অন্তস্থভাবে স্পর্শ করা। তো যদি বহিস্থভাবে স্পর্শ করে তখন আমরা কি লক্ষ্য করি, আমরা দেখি যে এর যে ব্যাসার্ধ আর ওর ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধের যোগফল হবে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বহিস্থভাবে স্পর্শ করলে একটাই আইডিয়া, সেটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা হবে ব্যাসার্ধ দুইটার যোগফল। আরেকবার বলছি আমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এবং অন্তস্থভাবে যদি স্পর্শ করে তখন যেটা হবে বিয়োগফলের সমান। কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফল। যাই হোক, তো এই হচ্ছে মেইন আইডিয়াটা। এখন স্পর্শকের মধ্যে এক ধরনের স্পর্শক নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা বাঁধে, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। তো আমরা সাধারণ স্পর্শক সংক্রান্ত একটা ব্যাপার দেখে ফেলি। সাধারণ স্পর্শকের অঙ্ক আসলে পরীক্ষায় খুব বেশি আসে না। এই জায়গাতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই টাইপের কিছু অঙ্ক আছে। সাধারণ স্পর্শকের ব্যাপারটা আমরা দেখাচ্ছি, মেইন আইডিয়াটা আমি বোঝার চেষ্টা করি। তার আগে একটু বলে ফেলা যাক। ধরা যাক এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, একটু আগে যে নিয়ে কাজ করেছিলাম সেটা নিয়ে কাজ করি আরেকবার, মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এরকম একটা সমীকরণ হতে দেওয়া আছে। আর একটা সমীকরণ দেওয়া আছে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্র স্পর্শ আমরা আগে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলি। কেন্দ্র হচ্ছে 2 3 আর ব্যাসার্ধ হবে 3। আর এই বৃত্তটার ক্ষেত্রে কেন্দ্র হবে -2 -3 আর ব্যাসার্ধ হবে 2। তো এরকম কেসে আমাদেরকে প্রথমে যে কাজটা করে নিতে হবে, একটা হচ্ছে ব্যাসার্ধ বড় আর একটা ব্যাসার্ধ ছোট। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই বড় ব্যাসার্ধটা, এটা ছোট ব্যাসার্ধটা। এটার কেন্দ্র আর এটার কেন্দ্র আমরা জানি, এটার কেন্দ্র হচ্ছে 2 3, ওটার কেন্দ্র হচ্ছে -2 -3, আর এটার ব্যাসার্ধ 3, এটার ব্যাসার্ধ 2। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই দুটোকে লাগিয়ে দিলে কোথায় গিয়ে মিট করে এই পয়েন্টটা বের করা। আমাদের মেইন টার্গেট জাস্ট এটা, যে ওই পয়েন্টটা আমরা বের করতে চাই। তাহলে যেটা পাবো, এই সাধারণ যে স্পর্শক আমরা দেখতে পাচ্ছি, এই সাধারণ স্পর্শক দুটো কোথায় মিট করে সেটা আমরা দেখতে পাবো।
আমাদের মেইন টার্গেট হচ্ছে সাধারণ স্পর্শক বের করা। তার জন্য আমরা দুই ধরনের সাধারণ স্পর্শক নিয়ে কাজ করতে পারি। কিরকম? উপর দিয়ে যেটা যাচ্ছে এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, এবং আরেকটা আছে সেটাকে বলে বক্র সাধারণ না তির্যক সাধারণ স্পর্শক। সেটা হচ্ছে এইভাবে যদি থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাধারণ স্পর্শক হতে পারে মোট 4টা। যদি এরা নিজেদেরকে টাচ করে সেই ক্ষেত্রে অবশ্যই সাধারণ স্পর্শক হবে 3টা। যেমন এরা যদি নিজেদেরকে বহিস্থভাবে টাচ করে তখন এটা নিজে একটা সাধারণ স্পর্শক হবে, অর্থাৎ তির্যক যে দুইটা ছিল তারা দুইটা একসাথে মিলে যাবে, আর সাধারণ দুইটা থাকবে আসলে এইভাবে। তো আমরা সবচেয়ে বেশি কেসটা নিয়ে চিন্তা করছি যেখানে সবচেয়ে জটিল অবস্থাটা রয়েছে। তো আগে সরল সাধারণ স্পর্শকটা বের করা যাক। সরল সাধারণ স্পর্শক বের করার জন্য আমরা একটু আগে যে ছবিটা এঁকেছিলাম সেটা আরেকবার একটু আঁকি। আমরা চাচ্ছি সরল সাধারণ স্পর্শক বের করতে। একটা ব্যাসার্ধ 3 আর একটা ব্যাসার্ধ 2। আমাদের মেইন টার্গেট হলো এই বিন্দুটাকে বের করা। এই বিন্দুটাকে কিভাবে আইডিয়া করা যায়, এটা আইডিয়া করার সময় আমরা খেয়াল করব এইটুকু যে এই পয়েন্টটাকে আমি যদি নাম দেই ও, এটাকে নাম দিলাম ও ড্যাশ, এটা এ, এটা এ ড্যাশ, আর এই পয়েন্টটাকে বললাম সাপোজ পি। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটা সদৃশ ত্রিভুজ, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে পিও ড্যাশ বাই পিও এটুকু বাই পুরোটা এটা হচ্ছে ও ড্যাশ এ ড্যাশ বাই ও এ। তার মানে পি বিন্দুটা এই ও ও ড্যাশকে এই দুইটার অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। তার মানে এখানে একটা বহির্বিভক্তির ব্যাপার আছে। এই পি বিন্দুটি ও ড্যাশ ও কে, আমরা কোনটাকে লিখছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইভাবে লেখাটা একটু ইম্পর্টেন্ট। এত এ অনুপাতে বহির্বিভক্ত করে। তার মানে এইটা ইস্টু এইটা, অর্থাৎ 2:3 অনুপাতে পি বিন্দুটা ও ড্যাশ ও কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বহির্বিভক্তি যে ফর্মুলাটা শিখেছি সেখান থেকে আমরা বলতে পারি 2 minus 3 2 into something minus 3 into something 2 into something minus 3 into something 2 into কি হবে? 2 কার সাথে ছিল আসলে? 2 হচ্ছে এখান থেকে এইটুকু এর জন্য। সুতরাং আমরা যখন প্রথমটা নেব সেটা হচ্ছে উল্টোটা, উদরপিণ্ডি এখানে বুধঘাড়ে পড়ে। ইনফ্যাক্ট এই বিন্দুটার অবস্থান ছিল 2 3, এই বিন্দুটার অবস্থান ছিল -2 -3। তাহলে 2 এর সাথে গুণ হবে এই পাশে 2, আর 3 এর সাথে গুণ হবে এই পাশে -2। ঠিক একইভাবে কোটির জন্য এর সাথে 3 এবং এর সাথে -3। এখান থেকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক আগে পেয়ে গেলাম। যখনই পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম তখন আমরা জানি বাইরের একটা বিন্দু আছে এবং আরেকটা বৃত্তের সমীকরণ আছে। আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের সমীকরণ আমরা জানি, কেন্দ্রের সাথে জানি। এরপরে আমরা যে কাজটা করব, এই বিন্দুগামী একটা রেখার সমীকরণ আমরা ধরে নেব। পি বিন্দুগামী এখান থেকে আমরা পেয়ে যাব আসলে কত আসে দেখে ফেলি। 4 মাইনাস এখানে আসবে 3 × 6, 4 × 6 10, তাহলে -10, আর এই পয়েন্টটা হবে 9 আর 6 15 -15। তাই এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে -10 -15। যখন আমরা পি বিন্দুটা জেনে গেছি তখন আমাদের কাজ কি হবে? আমরা এই বিন্দুগামী একটা রেখার সমীকরণ ধরে নেব y - y1 = m × x - x1। সেখান থেকে আমরা পেয়ে যাব mx - y প্লাস 10m - 15 = 0। এইবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে যে কোনো একটা নিয়ে কাজ করব। কোনটা নিয়ে? ধরা যাক আমরা এটা নিয়ে কাজ করছি। এটা আমরা ব্যাসার্ধ জানি 3 আর কেন্দ্র জানি 2 3। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, কেন্দ্র কত হতে 2 3 হতে স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে এটা। এত এর লম্ব দূরত্ব এটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান 3। সেখান থেকে আমরা m এর ভ্যালুটা পেয়ে যাব। ইনফ্যাক্ট m এর দুইটা মান পাওয়া যাবে। কেন দুইটা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া গেলে দুইটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, যার একটা হবে এইটা আর একটা হবে এই যে এই পাশ দিয়ে যেটা আছে সেটা। তাহলে আমরা দুইটাই একসাথে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দুইটা সাধারণ স্পর্শক পেয়ে গেলাম। যখন আমরা এখন তির্যক স্পর্শক বের করব তখন আমাদের কাজ একই। আমাদের টার্গেট ফার্স্টে
এই পয়েন্টটাকে বের করে ফেলা। এখন আমরা দেখতে পাচ্ছি আগেরবার এরা বহিস্থভাবে স্পর্শ করেছিল পি বিন্দুটা, এবার যেটা করবে অন্তস্থভাবে স্পর্শ করবে। এই আর কোনো ঝামেলা নেই, ইনফ্যাক্ট পুরো অঙ্কটা আগের মতোই চলবে। এখন এই পয়েন্টটাকে আমরা যদি কিউ বলে ফেলি, দেখা যাবে এখানে সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র এখানে বহির্বিভক্তি জায়গায় আছে অন্তর্বিভক্তি, ফলে এই অঙ্কগুলো একদম এরকমই থাকবে। এখানে প্লাস আসবে, শুধুমাত্র প্লাস আসলে যে যতটুকু মান পাওয়া যায় সেটা দিয়ে আমরা পেয়ে যাব এইখানকার এই কিউ বিন্দুটার অবস্থান কত। কিউ পেয়ে গেলে আবার আগের মতো করে আমরা এই কিউ বিন্দু আমরা একটা সমীকরণ ধরে নেব, y - q এর কোটি ইকুয়াল টু m * y - q এর ভুজ। এখান থেকে 2 3 হতে আবার ওই রেখার লম্ব দূরত্ব, এটা হবে 3, সেখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব আবার। ফলে মোট 4টা সমীকরণ আমরা এখান থেকে পেয়ে যাব। এটা অনেক লেন্থি একটা প্রসেস, সো এই ধরনের অঙ্ক আসলে বইটা খুব কম দেয়, তারপরও আমরা এটা জেনে রাখলাম যে কিভাবে বের করা যাবে। এইবার একটা গুরুবিদ্যা শেখানো যাক, স্পর্শকের গুরুবিদ্যা। এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইনফ্যাক্ট স্পর্শকের ক্ষেত্রে যদি আমরা জানি যে একটা বিন্দু সেটা একটা কার্ভের উপরে অবস্থিত, আরেকবার বলছি, আমি খুবই ক্লিয়ারলি বলছি, এই নিয়মটা শুধুমাত্র তখনই প্রযোজ্য যদি বিন্দুটা ওই কার্ভের উপরে অবস্থিত হয়। কি রকম? ধরা যাক একটা বিন্দু আমরা নিলাম 1 1, এই 1 1 বিন্দুটা x² + y² - 2x + 5y - 5 = 0 এই রেখার উপরে অবস্থিত। 1 1 বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত কিনা আমরা টেস্ট করি। আমরা 1 1 বসালে হ্যাঁ 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে এটা হচ্ছে এই 1 1 পয়েন্টটা এই রেখার উপরে অবস্থিত। ইনফ্যাক্ট তখন স্পর্শকের সমীকরণ বের করা খুবই সোজা। কি করতে হবে? x² এর পরিবর্তে x1, y² এর পরিবর্তে y * y1, x এর পরিবর্তে হাফ x + x1 এবং y এর পরিবর্তে হাফ * y + y1। এখানে কিন্তু এই জায়গায় আবার x এর পরিবর্তে এভাবে বসাই দিলে চলবে না যে ওকে হাফ * x + x1 এটা হোল স্কয়ার। নো, যদি x² থাকে সরাসরি সেখানে x * x1, আর এই সব জায়গায় এই যে এরকম ভাবে যদি শুধু x থাকে সেখানে হাফ * x + x1, এই জিনিসগুলো আমাদেরকে বসিয়ে দিলে আমরা সরাসরি এখানকার ওই পয়েন্টে স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। কি রকম? ধরা যাক এইখানে সমীকরণটা কি হবে? x স্কয়ারের পরিবর্তে বসাবো x * x1। x1 মানে কি? x1 মানে হচ্ছে এই যে পয়েন্টটা তার ভুজকোটি, এটা x1, এটা হলো y1। তাহলে x এর পরিবর্তে বসাবো x * x1 মানে 1, y এর পরিবর্তে y * y1 মানে 1 - 2 x এর পরিবর্তে হবে হাফ x + x1 এবং y এর পরিবর্তে +5 y এর পরিবর্তে হাফ y + y1 - 5 = 0। এটাকে সরলকরণ করলে আমরা পেয়ে যাব যে এই বক্ররেখাটার এই বৃত্তের x1 y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণটা কি। যদি সোজা হয় তাহলে তো, যদি ইকুয়েশনটা এরকম হয় সরাসরি যে ওকে x² + y² = 25, এই বৃত্তের 3 4 পয়েন্টে স্পর্শকের সমীকরণটা কি, তখন আমাদের কাছে খুবই সোজা। x * x1 + y * y1 = 24, 5x + 4y = 25। এটাই হবে এই বৃত্তের 3 4 পয়েন্টে স্পর্শকের সমীকরণ। সেটা কিন্তু অবশ্যই বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে হবে। যদি বাইরের বিন্দু হয় তাহলে এই ফর্মুলা কাজ করে না, আমি খুব ক্লিয়ারলি বলছি। যদি এটা বাইরের বিন্দু হয় তখন এই ফর্মুলাটা কাজ করে না। এই ফর্মুলাটা কিভাবে আসে? এই ফর্মুলাটাকে ডেভেলপ করার জন্য খুব ইজি একটা ইজি ওয়ে হচ্ছে আমরা যেটাকে ডিফারেন্সিয়েট করে করি। আমি সেই পদ্ধতি দেখাচ্ছি না এখানে। এবারে বলি যে এটা আসলে সব কিছুর জন্য প্রযোজ্য। মানে কি? ধরা যাক একটা ইকুয়েশন দেওয়া আছে x³ + y⁵ মাইনাস x আর y এখানে গুণাকার নেই সেই জায়গাগুলো, x * x⁴ plus 9x equal to 0। এই বৃত্তের, এটা বৃত্ত না আসলে, এই বক্ররেখার 1 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি?
এটা দেখতে এমনি বিদ্যুটে, তার চেহারাটাও বিদ্যুটে হবে, খুবই ভয়ঙ্কর কোনো একটা চেহারা আসবে, আমি জানি না এটা চেহারা কেমন হবে, বাট আমি এটুকু না জানলেও বলে দিতে পারি যে এই বৃত্তের 10 বিন্দুতে স্পর্শপথ হবে। আগে দেখি 10 বিন্দুটা এই বৃত্তের উপরে আছে নাকি। আমি মাঝখানে একটু টাইম নিয়েছিলাম আসলে এটা ক্যালকুলেশন করার জন্য। আমি দেখলাম যে এই বিন্দুটা যেন উপরে থাকে, তো 1 হলে কত হয়, 1 হলে 1 হবে, এখানে আসবে 0 বসলে 0 -10 + 9। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা 0 হয়, তার মানে 10 পয়েন্টটা এই বক্ররেখার উপরে অবস্থিত। তখন তার স্পর্শকের সমীকরণ কি হবে, আমরা একটু আগে দেখছিলাম x স্কয়ারের পরিবর্তে কি বসে, x * x1, আর যদি x কিউব হয় তার পরিবর্তে বসে x * x1 স্কয়ার। যদি x টু দি পাওয়ার 4 হয় তখন বসে x * x1 টু দি পাওয়ার 3, অর্থাৎ একটা x থাকবে বাদ বাকিগুলা x1 হয়ে যাবে। এই যে x টু দি পাওয়ার 4 আছে, এই 4 এর মধ্যে আমরা এটাকে এইভাবে চিন্তা করি x * x কিউব। আচ্ছা যদি y টু দি পাওয়ার 5 থাকে সেটাকে কি হবে, y * y1 টু দি পাওয়ার 4। তার মানে এটা এখন সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে x কিউব এর পরিবর্তে বসবে x * x1 হোল স্কয়ার, দ্যাট মিন্স x * 1 হোল স্কয়ার প্লাস y * y1 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 0 টু দি পাওয়ার 4 - 10 * x * x1 টু দি পাওয়ার 3 প্লাস 9 x এর পরিবর্তে বসে হাফ x প্লাস x1। এই যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাই হবে এই সরলরেখার এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আমরা তাহলে দেখতে পেলাম যে এটা যে কোনো জিনিসের জন্য কাজ করে, এবং অবশ্যই এরপরে যখন আমরা কনিক্স নিয়ে কাজ করতে যাচ্ছি কনিক্সের ক্ষেত্রে এটা সমানভাবে কার্যকরী, কনিক্সের জন্য এটা খুব ভালো মতো কাজ করে। তো এখন আমরা বৃত্তে আর থাকবো না, আমরা বৃত্তে অনেকক্ষণ ধরে আছি, এবার আমরা কনিক্স সম্পর্কে একটু জানতে চাই। আমরা কনিক্স পড়তে গেলে প্রথমে যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্যারাবোলা, পরাবৃত্ত। ইনফ্যাক্ট পরাবৃত্ত এই কনিক্সটা অনেক বেশি দেখা যায় আসলে চারপাশে। আমরা অনেক কিছু জানি যে আমরা অনেকেই জানি যে একটা বস্তুকে যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হবে, প্রাসের গতিপথ, যেটা প্রাসের গতিপথটা হয় পরাবৃত্ত আকারে। সো পরাবৃত্ত আমাদের ন্যাচারাল লাইফে সবসময় দেখা যায় আসলে। তো এটা যেমন একটা পরাবৃত্তের আকার প্রকাশ করে, তেমন ভাবে আরো কিছু জায়গায় পরাবৃত্ত খুব ভালো কাজ করে। কিরকম, আমরা জানি যে একটা গোলকীয় দর্পণে যখন অসীম থেকে প্রধান অক্ষের সমান্তরালে অনেকগুলো রশ্মি এসে পড়ে তখন তারা এরকম, যদি সেটা অবতল দর্পণ হয় সেটা প্রতিফলিত হয়ে কোথায় গিয়ে পড়ে, প্রতিফলিত হয়ে এক্স্যাক্টলি প্রধান অক্ষে গিয়ে পড়ে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে এটা সত্যি না। মানে কি, মানে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসলেই তারা সবাই গিয়ে যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রেই ওখানে গিয়ে পড়ে না। এখানে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয় এটা ক্ষুদ্র উন্মেষের জন্য। আবার বলছি আমি, এটা বলে দেওয়া হয় ক্ষুদ্র উন্মেষের জন্য। কেন বলা হয়, কারণ আসলে গোলীয় দর্পণ এই কাজটা করতে পারে না যে সবাইকে ফোকাস করে একটা নির্দিষ্ট পয়েন্টে পাঠাবে। এই কাজটা যে করতে পারে সেটা হচ্ছে পরাবৃত্ত আকারের কোন দর্পণ। যদি এই অংশটা পরাবৃত্তাকার হয়, ইনফ্যাক্ট ছোট জায়গার ক্ষেত্রে পরাবৃত্তের ছোট একটা অংশ আর বৃত্তের ছোট অংশ যদি দেখতে একই রকম হয়, সুতরাং সেই ক্ষেত্রে এটা মোটামুটি মিলে যায় যদি উন্মেষটা ছোট হয়। কিন্তু যদি অনেক বড় একটা দর্পণ নিয়ে কাজ করতে হয় আমাদেরকে, বিশাল বড় একটা দর্পণ, সেই অবস্থায় কিন্তু এরকম জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি না। যদি বিশাল বড় একটা দর্পণ নিয়ে কাজ করতে হয় তখন যদি বিশাল বড় এবং বাঁকা, তখন সেটা নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এটার সাইজ বানাতে হবে পরাবৃত্ত আকৃতি। পরাবৃত্ত আকৃতির ক্ষেত্রে এই কথাটা আসলে ঠিকঠাক মতো মেনে চলে। তারা যদি প্রধান অক্ষের সমান্তরালে অনেকগুলো রশ্মি এসে পড়ে তারা সবাই মিলে ওই পরাবৃত্তের ফোকাসে গিয়ে মিলিত হয়। এখন পরাবৃত্ত আসলে কি জিনিস? পরাবৃত্তকে বুঝতে গেলে আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, যাদের একজনের নাম হচ্ছে রেখা আর একজনের নাম হচ্ছে বিন্দু। যদি তোমাকে কখনো বলা হয় তুমি এমন ভাবে চলবে যেন রেখা এবং বিন্দু কেউই মাইন্ড না করে, মানে হচ্ছে দুজন থেকে তুমি সমান দূরত্ব বজায় রেখে চলছো, তাহলে তুমি কোন পথ ধরে চলবে? দেখো এই অবস্থায় তোমাকে যেই পথ ধরে চলতে হবে সেটা কিরকম, এইরকম একটা পথ। কারণ তুমি সোজা যেতে পারছো না, সোজা গেলে কিছুক্ষণ পরে কি হবে, এই রেখার বেশি কাছে চলে আসছো, বিন্দু থেকে দূরে চলে যাচ্ছ। তোমাকে যেতে হবে এরকম একটা পথ ধরে, জানো সবসময় এখান থেকে ডিসটেন্স আর এখান থেকে ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স
সবসময় সমান থাকে। আমরা রেখা থেকে ডিসটেন্স বলতে সবসময় বুঝি লম্ব দূরত্ব এবং বিন্দু থেকে ডিসটেন্স মানে সরাসরি ডিসটেন্স। এই অবস্থায় তুমি যে ধরনের রেখা পাবে সেটাকে বলা হয় আসলে পরাবৃত্ত। পরাবৃত্তের মেইন সংজ্ঞা আসলে এতটুকুই। পরাবৃত্ত কি? একটা নির্দিষ্ট রেখা এবং একটা নির্দিষ্ট বিন্দু থেকে যারা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে তাদেরকে বলে পরাবৃত্ত। এবং এই যে নির্দিষ্ট রেখা, এই রেখাটাকে বলা হয় দ্বিঘাত রেখা বা নিয়ামক রেখা। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। ইনফ্যাক্ট পরাবৃত্ত সম্পর্কে জানা খুব সিম্পল একটা ব্যাপার। তুমি জাস্ট পরাবৃত্তের দিকে তাকিয়ে সমস্ত কিছু দেখে ফেলতে পারো, বাট এই দেখার চেষ্টা করতে হবে নিজেকে। কিভাবে? ওকে আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে ওকে আমরা পরাবৃত্ত জিনিসটা সম্পর্কে ভালো করে জানতে চাই, আমরা সমস্ত কিছু জানতে চাই। এর যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা বুঝতে চাই যে আসলে কোথা থেকে আসলো। যদি ফর্মুলাগুলো বুঝি তাহলে মুখস্থ করে রাখতে হয় না, নিজে নিজে একবার জাস্ট ছবি দেখলে বের করে ফেলা যায়। কিরকম? আমরা জানি যে একটা পরাবৃত্ত তখনই তৈরি হবে যদি সেখানে একটা রেখা থাকে এবং একটা বিন্দু থাকে। এই রেখাটার নাম হচ্ছে দ্বিঘাত রেখা, ওই বিন্দুটার নামই হচ্ছে ফোকাস বা ওই বিন্দুটাকে আমরা বলি উপকেন্দ্র। তো এখন আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লক্ষ্য করি যে এই যে ফোকাস এখান থেকে এই যে দ্বিঘাক্ষ পর্যন্ত তার মিডল যে পয়েন্টটা, সেই মিডল পয়েন্টটাকে আমি বললাম 00 পয়েন্ট। এই যে মাঝখানকার পয়েন্টটা, আমরা জানি যে এই পয়েন্টটা অবশ্যই এই রেখা এবং এই বিন্দু থেকে, এই রেখা এবং এই বিন্দু থেকে অবশ্যই সমান দূরে থাকবেই। এতটুকু আমরা যখন নিশ্চিত তখন এখানে একটা লম্ব টেনে ফেলি। লম্ব টেনে এটাকে আমরা নাম দিলাম, এটা হচ্ছে y অক্ষ এবং এটাকে নাম দিলাম x অক্ষ। ওকে, তাহলে এটা সমীকরণ হচ্ছে y 0, এটা সমীকরণ হচ্ছে x 0। y অক্ষের উপরে যেহেতু সমস্ত বিন্দু ভুজ শূন্য, এই কারণে এটা সমীকরণ হচ্ছে x 0 এবং x অক্ষের উপরে সমস্ত বিন্দু কোটি শূন্য, তাই আমরা এটাকে বলি y 0। সো এই পয়েন্টটা হচ্ছে 00 পয়েন্ট। এটাকে আমরা নাম দিই আসলে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু। ইনফ্যাক্ট শীর্ষ কিভাবে নাম দিই সেটা বলছি। তো এটা আমাদের পরাবৃত্তের শেপটা, এটাকে বলি উপকেন্দ্র। তো এখন পরাবৃত্ত যখন আমি অ্যানালাইসিস করতে যাব তখন এতটুকু আমি শিওর যে এখান থেকে এই ডিসটেন্সও যতটুকু, এখান থেকে এই ডিসটেন্সও কতটুকু। তা আমরা বললাম এই দূরত্বটুকু হচ্ছে a, এই দূরত্বটুকুর নাম দিলাম a। a একটা পজিটিভ রাশি, a কিন্তু ধনাত্মক রাশি, a একটা দূরত্ব জাস্ট। সো এখান থেকে যদি এটা দূরত্ব a হয় তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে a, 0, কারণ এটা y x অক্ষের উপরে আছে। আর এই পয়েন্টের স্থানাঙ্ক যেটা হবে সেটা হবে -a, 0। তো এখন আমাদের কিছু জিনিস দেখা খুব জরুরি যে দ্বিঘাতের সমীকরণটা কি হবে। দ্বিঘাত কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে x সামথিং। তাহলে এটার সমীকরণ হবে x সামথিং। সামথিংটা কত আসলে? সামথিংটা হবে -a, x মানে এখানে যতগুলো বিন্দু আছে এই সরলরেখার উপরে তাদের সবার ভুজ হচ্ছে -a করে। তো এখন এই সরলরেখার সমীকরণ আমরা জানি x -a, এটাই হচ্ছে আমার দ্বিঘাতের সমীকরণ। আমরা জানি এখানে সমস্ত কিছু অলরেডি আমাদের জানা। এটাকে বলে দ্বিঘাত, এটাকে বলে উপকেন্দ্র। আমরা জানি এটা হচ্ছে শীর্ষ। শীর্ষ আসলে কি? ওই চোখা চোখা বিন্দুগুলোকে শীর্ষবিন্দু বলে। যেমন ত্রিভুজের ক্ষেত্রে এই কোণা কোণা দুইটা বিন্দু আছে, এদেরকে বলে শীর্ষবিন্দু। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণে চারটা বিন্দু আছে, এই চারটাকে বলে শীর্ষবিন্দু। যদি এরকম কিছু হতো তাহলে এই কোণার বিন্দু আর ওই কোণার বিন্দু এদেরকে বলে শীর্ষবিন্দু। শীর্ষ হচ্ছে চোখা যে অংশটুকু থাকে এই কোণাটা, এটাকে বলে শীর্ষবিন্দু। এখন আমরা শীর্ষবিন্দু জানি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0। তো এইবারে এইখানে আরো কিছু জিনিস আমরা জেনে ফেলতে পারি। কি? আমরা জানি এখানে উপকেন্দ্র কত, উপকেন্দ্র কত? a0। আমরা নিজেরাই ঠিক করেছি, এটা নতুন কোনো জিনিস না। এবারে আরেকটু খেয়াল করি, আমরা এখানে লম্ব টেনে ফেললাম। আমাদের খুব ইচ্ছা হলো এখানে লম্ব টানা, তো আমরা আঁকলাম। আমরা একটা ব্যাপার সবসময় জানি যে এর উপরের যে কোনো বিন্দু থেকে এটা ডিসটেন্স সোজা, এটা ডিসটেন্স সবসময় সেম। তাহলে এখান থেকে আমরা খেয়াল করি এই এতটুকু যদি a হয় আর এতটুকু যদি a হয় তাহলে টোটালটা হচ্ছে টুয়াইস a, মোট দূরত্ব হচ্ছে টুয়াইস a। -a বলা দরকার নেই, কারণ আমরা দূরত্ব নিয়েছি a, একটা পজিটিভ রাশি, এটা দূরত্ব মিন করে যাচ্ছে। তাহলে এতটুকু a টোটাল মিলে টুয়াইস a। এতটুকু যদি টুয়াইস a হয় তাহলে এটা অবশ্যই টুয়াইস a হবে এবং টুয়াইস a এটাও তাহলে টুয়াইস a হবে। আমরা জানি এই পয়েন্ট থেকে এটা দূরত্ব যা, এটা দূরত্ব তাই। তাই এতটুকু টুয়াইস a হলে এতটুকু অবশ্যই টুয়াইস a হবে। এতটুকু টুয়াইস a হলে নিচের দিকেও এতটুকু টুয়াইস a হবে, মোট হবে টুয়াইস a প্লাস টুয়াইস a, দ্যাট মিন্স 4a। আমরা বলি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, মোট যতটুকু আছে। এটা কোনো ফর্মুলা না, সরাসরি দেখে বলে ফেলা যায়। a টুয়াইস a 2a, এতটুকু তাহলে 2a 4a, এই হচ্ছে টোটাল 4 এর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কি কি জিনিস জেনে ফেললাম সেটা একবার দেখে ফেলা যাক। আমরা অলরেডি জানলাম যে এটা পরাবৃত্তের ক্ষেত্রে বেশ কিছু জিনিস থাকে, যার মধ্যে একটা হচ্ছে দ্বিঘাত, যার মধ্যে একটা হচ্ছে উপকেন্দ্র, একটা হচ্ছে শীর্ষবিন্দু, একটা থেকে অক্ষ। অক্ষ কোনটাকে বলা হয়? এইটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষ। কিরকম? মোটামুটি অক্ষ হচ্ছে না তীরের যে লাইনটা, এই যে দণ্ডটির উপরে তীরের ফলাটি রয়েছে ওইটাকে বলা হয় অক্ষ। আসলে এটাকে বলে তীরের অক্ষ, লাঙলের অক্ষ এটাই বলে আসলে। সো এটা হচ্ছে অক্ষ। সো যেমনই হোক এরকম ভাবে হয়তো আমি একটা পরাবৃত্ত আঁকলাম, তখন অক্ষ কোনটা হবে? অক্ষ হচ্ছে এই রাশি, এই রেখাটা। তাহলে
এখানে অক্ষের সমীকরণটা কত? অক্ষের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি y = 0। তাহলে এই জায়গায় দ্বিঘাতের সমীকরণ হচ্ছে x = -a, that means x + a = 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, শীর্ষবিন্দু হচ্ছে 0 0 এবং অক্ষের স্থানাঙ্ক হচ্ছে y = 0। প্রত্যেকটা পার্ট জাস্ট জেনে ফেললে চলবে। তো এখন আমরা এখানে খেয়াল করি যে এইটার চেহারাটা যদি এরকম না হয় অন্যরকম হতো। কিরকম? যদি এটা এই সাইডে থাকতো তাহলে কি কি চেঞ্জ আসতো সেই জিনিসগুলো আমরা খেয়াল করব। তাহলে এখন অক্ষ সমস্ত কিছুর স্থানাঙ্ক আমরা জেনে ফেলেছি এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উলদয়ী, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উলদয়ী, এই উলদয়ী হতে 4। ইনফ্যাক্ট এইগুলা আমাদেরকে মুখস্থ রাখতে হবে না। এটা বিশাল চার্ট, এই চার্ট এরকম মুখস্থ করে আসলে কিছু হয় না। যেটা করতে হবে সেটা আমি বলে ফেলি যে আমাদেরকে জাস্ট এতটুকু জানতে হবে, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে a। এখন বাকিটুকু নিজেদেরকে খুব দ্রুত একটা ছবি থেকে ডেভেলপ করে নিতে হবে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এটা জানাটাই মেইন জিনিসটা আসলে, যে ওকে ধরা যাক এরকম ভাবে কিছু একটা আছে। এখন যখন এরকম কিছু একটা থাকবে সেই অবস্থায় এতটুকু যদি a হয় তখন আমরা জানি যে এখন আমাদের এতটুকু a হলে এতটুকু a, এই পয়েন্টটা এখন কত আসবে? -a0 আসবে। আগেরবার যেটা 0 ছিল, কারণ সব সময় একটা জিনিস ফিক্স, সেটা হচ্ছে শীর্ষ স্থানাঙ্ক, এটা 0 0। তাহলে এই পয়েন্টটা এটা হবে এখন a0, এটার স্থানাঙ্ক হবে x = a, কারণ এখানে এটা y অক্ষের সমান্তরাল এবং এখানে x = a হবে। আগেরবার ছিল x = -a। আর কি কি চেঞ্জ আসবে? আর কোনো চেঞ্জ ইনফ্যাক্ট আসবে না। এটা যা ছিল, এটা y = 0 ছিল, এখনো y = 0 রেখাটাই আছে, রেখার আর কোনো চেঞ্জ হয় না। এবং আগেও যেমন ছিল y অক্ষে এই উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 4 এ, এখন 4 এ আসবে। যদি শেপটা এরকম হয় সেই ক্ষেত্রে তার ইকুয়েশনটার চেঞ্জ আসবে। আমরা ইকুয়েশন নিয়ে এখনো কাজ করি নাই, এবারে একটা ইকুয়েশন নিয়ে দেখা যাক। আমরা ইনফ্যাক্ট মেইন যে জিনিসটা সেটা নিয়ে কাজ করব। আমরা এই পরাবৃত্তের একটা ব্যাপারে আমি গ্যারান্টি, আমি খুব ভালো করে জানি, নিশ্চিত, সেটা কি? যে এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু থেকে এইটার দূরত্ব যা হবে, এই পরাবৃত্ত থেকে এইটার দূরত্ব একেবারে তাই হবে। অর্থাৎ ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে xy পয়েন্ট। এই পয়েন্টটা অলরেডি আমরা জানি a0, এটা 0 0। আর এটা যে সমীকরণ সেটা হচ্ছে x + a = 0, কারণ x = -a আসলে এখানে এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। কিন্তু মেইন কথাটা হচ্ছে এটা যে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে একটা সমীকরণ বের করা। তো সমীকরণ বের করতে গেলে আমরা জানি এটাকে যদি বলি s আর এই পয়েন্টটাকে যদি বলি m, তাহলে অবশ্যই sp আর pm এরা দুজন পরস্পর সমান হবে। তো sp আর pm যদি পরস্পর সমান হয়, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ইকুয়াল টু প্রাইম মিনিস্টার, যদি এই অবস্থাটা দাঁড়ায় তখন এখান থেকে কি পাওয়া যাচ্ছে? √x - a² + y - 0² = মডুলাস অফ। আমরা এখানে খেয়াল করি, আমরা সরাসরি ফর্মুলা দিয়ে না গিয়ে একটু ভালো করে খেয়াল করি যে আমরা দূরত্বটা এমনি বুঝতে পারি। ইনফ্যাক্ট এই পয়েন্টটা হচ্ছে pxy, তার মানে হলো এখান থেকে এতটুকুর ভুজ হচ্ছে x আর কোটি হচ্ছে y। তাহলে এতটুকু কত? এটা x। এইটুকু যদি x হয় তাহলে এইটুকু অবশ্যই x হবে, এইটুকু x হলে এইটুকু x। এখন আমরা আগেই ডিসিশন নিয়েছিলাম এখান থেকে এতটুকু a, তাহলে এতটুকু হবে a। তাহলে আমরা ভালো করে খেয়াল করি, এতখানি হচ্ছে x, তাহলে এইটুকু হবে x, আর এতটুকু যদি হয় a, এতটুকু হবে a। তার মানে এখান থেকে এই যে ডিসটেন্সটুকু, এটা টোটাল কত হবে? x + a। তাহলে এই ডিসটেন্সটা আমরা আগেই জানি আসলে x + a। তাহলে এখান থেকে আমি যদি স্কয়ার করে দিই তাহলে পাবো x - a² + y² = x + a², দ্যাট মিন্স এখান থেকে y² আসবে x + a² - x - a²। বিয়োগ করলে আমরা পেয়ে যাব 4ax বা y² = 4x। এটি হচ্ছে এই যে পরাবৃত্তটা না, সেই পরাবৃত্তের চেহারা, অর্থাৎ সেই পরাবৃত্তের আসলে সমীকরণটা। তো এই পরাবৃত্তের সমীকরণ যদি y² = 4ax হয়, যখন আমরা মাথা ঘুরিয়ে দিয়েছিলাম ওই পাশে, এটা সমীকরণ আসলে আসে y² = -4ax। সমস্ত x এর জায়গায় আমি আসলে -x নিয়ে কাজ করছি। যদি চেহারাটা এরকম না হয়, x এর জায়গায় y আর y এর জায়গায় x হতো, y² = 4ay, তখন যে শেপটা হতো সেটা হচ্ছে পুরোটাই ঘুরে যেত এরকম ভাবে। যদি x² = -4ay হতো তখন তার চেহারা কি আসতো? জাস্ট আরো উল্টে যেত। এবং সেই প্রত্যেকটা কেসে আমরা আসলে দেখে দেখে বলে ফেলতে পারি যে আমাদের কোনটার স্থানাঙ্ক কি হবে। ইনফ্যাক্ট এই পয়েন্টটা আমরা সবসময় ফিক্স রাখবো, শীর্ষবিন্দু এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত রেখা, এখানে এখানে এটা হচ্ছে দ্বিঘাত রেখা। তো এইবার
আমরা কিছু জিনিস অলরেডি জানি, সেটা কি যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক যাই হবে সেই পয়েন্ট থেকে এই দ্বিঘাতের স্থানাঙ্কটা একেবারে সেম হবে। তো এখন আমরা দেখি এত যদি আমি a ধরে নেই তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট হবে এখন 0a, কারণ y অক্ষের উপর বরাবর সে আছে, সুতরাং তার ভুজ হচ্ছে 0, কোটি হবে a, আর এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, -a, উপরে ছিল 0a, নিচে হবে 0, -a। এবং এখন পর্যন্ত উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য সেটা 4a থাকবে, যা ছিল তাই আছে। এখন আমরা দেখি যে এইখানে এই পয়েন্টটা হবে 0, -a, আর এই পয়েন্টটা হবে 0, a। এইবার দ্বিঘাতের সমীকরণ যেটা সেটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ফর্ম হচ্ছে y সামথিং। x অক্ষের সমান্তরাল রেখা ফর্মটাই হচ্ছে y সামথিং, কারণ সেখানে সব সময় কোটি ধ্রুবক থাকে। এই ব্যাপারটা মাথার মধ্যে রাখা উচিত যে কেন x অক্ষের সমান্তরাল হলে সেখানে y সামথিং এই একটা ফর্ম আসছে। তো এবার আমরা এখানে লক্ষ্য করি যে x অক্ষের সমান্তরাল হলে এটা চেহারাটা হবে y কিছু একটা, সেই কিছু একটা কত হবে? এখানে যে কোনো একটা কোটি পেয়ে গেলে আমরা আসলে বলতে পারবো সেটা হচ্ছে y -a, এবং এইখানে যেটা হবে এইটা সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে y a। এর উপরে যে কোনো কোটি আসলে এর উপরে সমান কোটি তো সেম, সুতরাং একটা কোটি দেখলে আমরা বুঝতে পারি সমান কোটিটা আসলে কত। এখানকার যে কোনো কোয়ান্টিটি কোটি হবে a। আচ্ছা, এবারে একটা ব্যাপার একটু লক্ষণীয়, তাহলে এখানে অলরেডি আমরা দেখে ফেলেছি যে পরাবৃত্তের কখন কি ধরনের শেপ আসে, বাট কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, কিছু কনসেপ্ট যে আসলে যেমনই থাক না কেন পরাবৃত্ত দেখতে সবসময় পরাবৃত্ত দেখতে যেমনই হোক না কেন এই পয়েন্ট থেকে এই উপকেন্দ্র থেকে এটা দূরত্ব যা এটা থেকে এটা দূরত্ব সেম, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা যেমন জানা, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দ্বিঘাতের উপরে অক্ষরেখা সবসময় লম্বভাবে থাকে। দ্বিঘাতের উপরে অক্ষরেখা সবসময় লম্বভাবে থাকে। আর একটা কথা সেটা কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সবসময় 4a দিয়ে ডিনোট করা হয়। এবং জেনারেল সমীকরণটা এবার আমরা লক্ষ্য করি যে পরাবৃত্তের ক্ষেত্রে যে কোনো পরাবৃত্তের জন্য জেনারেল ফর্মটা কি ধরনের, সেটা হচ্ছে এইরকম। y² 4ax আমরা দেখেছি, আর যদি এরকম বাঁকা দাঁড়ায় তখন কি হবে? তখন যে সমীকরণটা আসবে সেটার চেহারা এরকম হবে যে ওকে, সেই ক্ষেত্রে পরাবৃত্তের জেনারেল ফর্মটা এরকম ax plus by plus c1। এই পুরোটাই আসলে 4 p বলি। এটা হচ্ছে একটা পরাবৃত্তের জেনারেল ফর্ম আসলে। এবং পরাবৃত্তের মধ্যে একটা পরাবৃত্তকে দেখলে, একটা সমীকরণকে দেখলে বোঝা যায় সেই সমীকরণটা পরাবৃত্তের হবে কিনা। যদি সেটা জেনারেল হয় কি রকম, ধরা যাক 2x² প্লাস 18xy প্লাস 4x² so 9 81y² 15x 30y। ইনফ্যাক্ট এটাও একটা পরাবৃত্তের সমীকরণ। আমি বানানোর সময় কিভাবে বানিয়েছি সেটা একটু বলে ফেলি। পরাবৃত্তের সমীকরণ হলে সেখানে দ্বিঘাত যে রাশিটুকু থাকবে, দ্বিঘাত যে অংশটুকু, আমরা এগুলো কিন্তু দ্বিঘাত অংশ না, এইটাকে অবশ্যই একটা স্কয়ারের ফর্মে প্রকাশ করা যাবে। পরাবৃত্তের ক্ষেত্রে দ্বিঘাত যে পার্টগুলো থাকবে সেটাকে সবসময় এটা পরাবৃত্তের দ্বিঘাত ফর্মে প্রকাশ করা যায় স্কয়ার হিসেবে। মানে কি, যে এটাকে লেখা যাবে 2x plus 9y whole square। ইনফ্যাক্ট যে কোনো একটা রাশি এরকম একটা দ্বিঘাত রাশি হয়তো বা দ্বিঘাত সমীকরণ যদি নিই আমরা, ax² plus by² plus 2hxy plus 2gx 2fy plus c = 0। এই রাশিটা পরাবৃত্তের ইকুয়েশন প্রকাশ করবে তখন
যদি h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়, এরকম একটা রাশি পরবর্তীতে সমীকরণ প্রকাশ করে তখনই যদি h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়। এটা জেনারেল কেস। আমাদের জেনারেল কেস নিয়ে খুব বেশি কাজ করতে হয় না। ইনফ্যাক্ট বইতে যে অঙ্কগুলো আসে সেগুলোতে এই এত বেশি ঝামেলার জিনিস নিয়ে কাজ করতে হয় না, খুব ইজি জিনিস নিয়ে কাজ করতে হয়। তো এখন আমরা আরো কিছু জিনিস একটু দেখব। যেরকম ধরা যাক আমাদেরকে বললো যে একটা পরাবৃত্তে দুইটা জিনিস মাত্র দেওয়া আছে, কি বলা আছে উপকেন্দ্র হচ্ছে 0 0 এবং শীর্ষবিন্দু হচ্ছে সাপোজ 3 4। বললো সেই পরাবৃত্তের সমীকরণটা কি হবে? উপকেন্দ্র 0 0 এবং শীর্ষবিন্দু হচ্ছে 3 4, তাহলে তার চেহারাটা আসলে কি রকম দেখতে সেটা আমরা খেয়াল করি। উপকেন্দ্র কোথায়? উপকেন্দ্র হচ্ছে 0 0 এখানে, আর শীর্ষ হচ্ছে এখানে। আমরা খেয়াল করি, খুব ভালো করে এখানে খেয়াল করতে হবে, তার ছবিটা আঁকাটা এটা অনেক গুরুত্বপূর্ণ। ছবিটা কেমন হবে? যেহেতু এটা উপকেন্দ্র আর এটা হচ্ছে শীর্ষ, তাহলে তার ছবিটা আসলে কিরকম হবে? আমরা জানি এই যে বাঁকা অংশটা তার ভেতরেই আসলে তার অন্তরের মধ্যে উপকেন্দ্রটা বাস করে। সুতরাং আমি যদি ছবিটাকে শীর্ষকে এখানে ধরে যদি আমি এইভাবে আঁকি তাহলে কিন্তু হবে না, এবং শীর্ষ আর উপকেন্দ্রকে জয়েন করলেই আসলে অক্ষরেখাটা পাওয়া যায়। এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। তাহলে অলরেডি আমরা দেখলাম এটা হচ্ছে 0 0, এই পয়েন্টটা শীর্ষ 3 4। এবারে যদি বলে যে এই পরাবৃত্তটার সমীকরণ কি হবে, সমীকরণ পেতে গেলে, পরাবৃত্তের সমীকরণ পেতে গেলে লাগে শুধুমাত্র একটা রেখা, যেটাকে আমরা বলি দ্বিঘাক্ষ রেখা, এবং লাগে একটা উপকেন্দ্র। একটা উপকেন্দ্র এবং একটা দ্বিঘাক্ষ রেখা, এই দুটো জিনিস থাকলে আমরা একটা পরাবৃত্ত আসলে এঁকে ফেলতে পারি। তো এখন একটু খেয়াল করি আমরা যে এই জায়গায় অলরেডি আমাদের কাছে আছে উপকেন্দ্র, কিন্তু আমাদের কাছে দ্বিঘাক্ষ রেখাটা নাই। সো আমরা যেটা করতে পারি, এর উপর একটা লম্ব রেখা ধরে নিই। এবারে কি কি তথ্য আমরা জানি? আমরা জানি এর উপরে যে কোনো পয়েন্ট থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব কিন্তু সেম। তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে আমি যদি নাম দেই AB, তাহলে AB এবং 0 0 এদের মধ্যবিন্দুই হবে আসলে 3 4। AB এবং 0 0 এদের মধ্যবিন্দুটাই হচ্ছে 3 4। এখান থেকে আমরা পেয়ে যাব A আর B এর মান হবে 6, 8, 0 আর 6, 6 করে 6 বাই 2 হবে 3, এবং এটা হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 6 8। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমরা সরাসরি এভাবে করে নিতে পারি। এটা 3 b plus 0/2, এটা হচ্ছে 4। আর দ্রুত চিন্তা করতে গেলে এভাবে বলা যায় যা ঘটেছে আবার ঘটাও। 0 থেকে 3 হওয়া মানে 3 বেড়েছে, আরো 3 বাড়াও, তাহলে এখানে আসবে 6। 0 থেকে 4 হওয়া মানে 4 বেড়েছে, আরো 4 বাড়াও, এটা হবে 8। তো এখন আমরা এই পয়েন্টটা জেনে গেছি। এবারে যেটা করব সেটা হচ্ছে আমরা অক্ষরেখার সমীকরণ বের করব। কেন অক্ষরেখার সমীকরণ বের করব? কারণ আমরা জানি দ্বিঘাক্ষ হচ্ছে অক্ষের উপরে লম্ব। যদি অক্ষ জানি, তারপর লম্বরেখার সমীকরণ ধরে 6 8 দিয়ে পাস করে দিলেই আমরা দ্বিঘাক্ষের সমীকরণ পেয়ে যাব। তাহলে অক্ষরেখার সমীকরণটাকে বের করে ফেলি। y - y1 y1 - y2 = x - x1 / x1 - x2। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 4x - 5y = 0। এটা হচ্ছে এই অক্ষরেখার সমীকরণ। যখন অক্ষরেখার সমীকরণ আমরা পেয়ে গেছি, ইনফ্যাক্ট একটা 0 0 থাকলে সহজেই বলে দেওয়া যায় যে তার সমীকরণটা কি রকম হবে। মানে কি, একটা পয়েন্ট আছে 0 0 এবং আরেকটা পয়েন্ট আছে 5 2, সেই ক্ষেত্রে সমীকরণটা হবে 2x - 5y = 0। 2x - 5y = 0। আচ্ছা, তো আমরা এখন এটা সমীকরণ যখন জানি, তখন এরপর লম্বরেখার সমীকরণটা কত আসবে? এরপর লম্বরেখার সমীকরণটা হবে 4x + 5y + k = 0। এখান থেকে এখন 6 আর 8 দিয়ে যদি আমি পাস করিয়ে দিই, তাহলে 4 6 24, আর k এর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হবে -48। সো এই রেখাটার সমীকরণ হবে 4x + 5y - 48 = 0। তাহলে আমরা যেগুলো দেখতে পারলাম সেগুলো হচ্ছে এটা 0 0, এটা 3 4, এটা 6 8, এটা বের করে নিলাম। বের করার পরে এটা সমীকরণ পেয়ে গেছি। এখন আমাদের সামনে উপকেন্দ্র আছে
এবং শীর্ষবিন্দুর একটা দ্বিকক্ষ রেখাও আছে, তাহলে আমরা এর উপরে একটা লম্ব রেখা সহ এর উপরে একটা যে কোনো পয়েন্ট পি এক্স ওয়াই ধরে নিই, আমরা জানি এস পি ইকুয়াল টু পি এম, এটাকে এস আর এটাকে আমি যদি এম নাম দেই তাহলে এস পি ইকুয়াল টু পি এম। এটা তো মেইন আইডিয়া। পরাবৃত্তের ক্ষেত্রে প্রধান কথাই হচ্ছে এস পি আর পি এম সমান। যখন এতটুকু আমরা জেনে গেছি তখন এখান থেকে বলে দিতে পারবো যে ওকে এস পি এই দুটো ডিসটেন্স মানে রুট ওভার x minus 0 whole square plus y minus 0 whole square is equal to pm, মানে কি p থেকে এটা লম্ব দূরত্ব অর্থাৎ 4x plus 5y minus 48 by root over 4 square plus 3 square। এইবার এখান থেকে আমরা বের করে দিতে পারবো যেটা সমীকরণটা কি হবে, দুইটাকে স্কয়ার করে দিলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এবারে পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখবো, যেটা অনেক পুরনো জিনিস। পরবর্তীতে অঙ্কগুলো করতে গেলে আমরা মেইনলি ওই অঙ্কগুলোই করি, কিন্তু অনেক সময় বুঝি না, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা হচ্ছে এক্সিস ট্রান্সফর্ম। আমরা জিনিসটাকে কোনো ফর্মুলাইজ না করে বরং একটু বোঝার চেষ্টা করি। একটু খেয়াল করি যে একটা সমীকরণ হয়তো আছে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার মানে 25। সেই বৃত্তটা আসলে কি রকম, তার কেন্দ্র কত x মাইনাস 0 হোল স্কয়ার, তার মানে কেন্দ্র হবে 0 0 তে, x মাইনাস 0 হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার, কেন্দ্র হচ্ছে 0 0 তে এবং ব্যাসার্ধ হচ্ছে 5। এরকম একটা বৃত্ত আছে। তো আমি এখন যেটা করতে চাই, আমি এই সমীকরণটার উপরে কিছু অত্যাচার করব এবং আমি দেখতে চাই যে সমীকরণের উপর অত্যাচার করলে তার ছবির উপরে চেহারাটা কেমন আসে। দেখা যাক, আমরা ধরা যাক ফার্স্টে যেটা করলাম x minus 3 whole square plus y square equal to 5 square দিলাম। এইবার তার ছবিটা কি হয় সেটা খেয়াল করি। এখন তার কেন্দ্র এখানে হবে, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র হবে 3 0 তে এবং ব্যাসার্ধ সেম আছে। তার মানে আসলে ব্যাপারটা কি হলো, আগে বৃত্তটা ছিল এরকম একটা জায়গায়, পুরো বৃত্তটা ধরে যেন ডান দিকে সরে গেল। কত ঘর সরে গেছে? 3 ঘর সরে গেছে ডান দিকে। 0 0 পয়েন্টে ছিল 3 0 তে চলে গেল। তার মানে x এর জায়গায় যদি x 3 বসানো যায় তাহলে সমীকরণের পুরো ছবির উপরে কি ইফেক্ট করে, ডান দিকে পুরো ছবিটা 3 ঘর সরে যায়। এখন y এর জায়গায় যদি আমি y 2 বসাই তাহলে এখন কি আসবে, এখন কেন্দ্রটা কোন জায়গায় হবে, আর কিছু চেঞ্জ করি নাই, y এর জায়গায় y 3, ফলে এখন যেটা হবে কেন্দ্র চলে আসবে 3 2 পয়েন্টে। ফলে এখন কি হলো, 3 0 তে ছিল সেটা 2 ঘর উপরে উঠে গেল। তার মানে y এর জায়গায় যদি y 2 বসানো যায় তাহলে পুরো ছবিতে কি চেঞ্জ হয়, 2 ঘর উপরে উঠে যায়। তাহলে আমরা এখন উল্টো প্রশ্নটা করি, যদি x এর জায়গায় x 3 বসাতাম তাহলে কি হতো, বাম দিকে 3 ঘর সরে আসতো। y এর জায়গায় যদি y 2 বসানো যেত তাহলে কি হতো, ডান দিকে 2 ঘর, উপরের দিকে তো -2 বসালে উপরের দিকে সরে, +2 বসালে নিচের দিকে 2 ঘর সরে যেত। এইটাই হচ্ছে সিম্পল আইডিয়া। যখন এই আইডিয়াটুকু আমাদের কাছে আসে তখন আমরা আসলে অনেক কিছু করতে পারি। কি রকম, ধরা যাক একটা পরাবৃত্ত আছে অলরেডি, আমরা জানি যে সেই পরাবৃত্তটার চেহারাটা এরকম, y স্কয়ার ইকুয়াল টু 8x। সেই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে মিলাতে পারি 4 * 2 * x। তাহলে এই পরাবৃত্তটার ছবিটা কি রকম হবে আসলে, 4 * 2 * x। তার মানে এই যে পরাবৃত্তটা তার ছবিটা আসলে কি রকম হবে, তার ছবিটা হবে x যেহেতু অক্ষ আছে সুতরাং এরকম একটা শেপ, এবং এরকম একটা চেহারা হবে, যেখানে এই পয়েন্টটাকে আমি বলবো 0 0, এই পয়েন্টটা হবে 2 0। কেন 2 0, কারণ এখানে a হচ্ছে 2 আর এই পয়েন্টটা হবে -2 0। যখন এতটুকু আমরা জানি তখন আমরা এটাও জানি যে এইটুকু হচ্ছে y = 0, এটা x অক্ষ, এবং এটা হচ্ছে x = -2, এটা হচ্ছে দ্বিঘাত রেখা। এটা হচ্ছে y² = 4 * 2 * x, এটার ছবি। এখন যদি চেহারাটা এরকম না হয়ে y - 3 whole square equal to 4 * 2 * x - 5 হয়, এবারে আমরা চেঞ্জটা দেখতে চাই। কি কি চেঞ্জ হবে, x এর জায়গায় x - 5 হবে মানে পুরো ছবিটা সরে যাবে, কোন দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে। কত ঘর, 5 ঘর। এবং y এর জায়গায় y - 3 হবে মানে উপরের দিকে উঠে যাবে 3 ঘর। তাহলে ছবিটা এখন কোথায় যাচ্ছে সেটা আমরা খুব ভালো করে খেয়াল করি। এখন ছবিটা যেখানে যাবে সেটা হচ্ছে ডান দিকে যাবে 5 ঘর, উপরে যাবে 3 ঘর। তার মানে যেটা 0 0 পয়েন্টটা ছিল পুরো ছবিটা ধরেই, এই ছবিটা ধরে ডান দিকে 5 ঘর, উপরে 3 ঘর, এরকম একটা আকার জায়গায় চলে যাবে। যেটা 0 0 পয়েন্টে ছিল সেটা এখন চলে যাবে 5 3 পয়েন্টে, তাই না? কারণ কি, ডান দিকে 5 ঘর সরে গেছে, 0 0 টা ডান দিকে 5 ঘর সরলো, উপরে 3 ঘর সরলো, তাহলে সে যাবে 5 3 তে। যে ছিল 2 0 তে সে কোথায় যাবে, ডান দিকে 5 ঘর সরলে সে যাবে 7 0 তে, উপরে 3 ঘর উঠলে 7 3 তে।
যে এখানে ছিল -2 তে, সে যদি ডান দিকে 5 ঘর সরে তাহলে সে যাবে 30 তে, কারণ -2 থেকে ডান দিকে 5 ঘর সরা মানে সে যাবে 30 তে, আর উপরে যদি আরো 3 ঘর ওঠে তাহলে সে পৌঁছাবে 33 তে। সমস্ত পয়েন্টগুলো আমরা এখন বোঝার চেষ্টা করছি, খালি ডান দিকে 5 ঘর, উপরের দিকে 3 ঘর। আচ্ছা, যে ইকুয়েশন ছিল y = 0, সে উপরের দিকে কত ঘর উঠে গেছে? 3 ঘর উঠে গেছে, তার মানে এটা হচ্ছে এখন y = 3। আর এই যে ইকুয়েশনটা, সেটা আগে ছিল y = -2, সরি x = -2, সে এখন কি হবে? x = 3, কারণ -2 থেকে আরো 5 ঘর সরে গেছে। এখন তাহলে এই হচ্ছে পুরোটার অবস্থা। তাহলে এখন আমি যদি বলি যে এইটার কেন্দ্র কত, শীর্ষবিন্দু কত, সবকিছু আমরা জানি। এর কেন্দ্র হচ্ছে, কেন্দ্র ঠিক আছে, এটাকে বলে শীর্ষবিন্দু। শীর্ষ হচ্ছে 5, 3। আমরা জানি তার উপকেন্দ্র হচ্ছে 7, 3। আমরা জানি তার দ্বিঘাতের সমীকরণ হচ্ছে x = 3। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা এখন নিজের থেকে ফিল করে জানি, যে আমাদেরকে কোনো ফর্মুলা শিখতে হচ্ছে না, যে হ্যাঁ ধরি এটা = x, এটা = y, এরকম ধরে ধরে বের করাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কি জিনিসটা হচ্ছে। এটা অনেক বেশি ক্লিয়ার সেন্সিং, এই সেন্সটুকু থাকতে হবে আসলে। আচ্ছা, এটা যখন আমরা জানি, ওকে, আর পরবর্তীতে তেমন কিছু আমরা জানতে চাই না। আমরা এখন চলে যাব উপবৃত্তের মধ্যে। ইনফ্যাক্ট বইয়ের ভর্তি পরীক্ষার জন্য অধিবৃত্তের চ্যাপ্টারটা খুবই কম গুরুত্বপূর্ণ, অধিবৃত্ত থেকে অঙ্ক আসেনি বললেই চলে। সো গুরুত্বের কথা চিন্তা করলে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই উপবৃত্ত এবং এই উপবৃত্ত এবং বৃত্ত, এরা দুজন বেশি গুরুত্বপূর্ণ, উপবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত। আচ্ছা, এখন আমরা উপবৃত্ত নিয়ে চিন্তা করি। উপবৃত্ত নিয়ে যখন আমরা চিন্তা করছি, ইনফ্যাক্ট তখন কয়েকটা মাত্র ডিসটেন্স আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এটাই খুব বেশি ইম্পর্টেন্ট, জাস্ট কয়েকটা ডিসটেন্স। তো সেটার জন্য আমরা খেয়াল করি উপবৃত্ত আসলে কি জিনিস। আমরা এখানে দেখছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে জিনিসটা ছিল এরকম, যে যদি আমাদের কাছে একটা রেখা থাকে, একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, তাহলে আমরা যে কোনো পয়েন্ট থেকে বলতে পারি SP আর PM এরা পরস্পর সমান। পরাবৃত্তের ক্ষেত্রে তখন SP বাই PM এদের যে অনুপাতটা, এটা ছিল তখন 1 আসলে, কারণ এটার ভ্যালু হচ্ছে E, উৎকেন্দ্রিকতা E দিয়ে প্রকাশ করা হয়, সো এটার ভ্যালু হবে 1। বাট উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা 1 আর হয় না, মানে কি উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা সবসময় 1 এর চেয়ে ছোট হয়, কারণ সেখানে SP PM থেকে সবসময় ছোট হয়, আর সবসময় সেম রেশিও মেইনটেইন করে চলে। তো যদি উৎকেন্দ্রিকতা 1 থেকে ছোট হয়, তখন কে বেশি কাছাকাছি আসছে? SP টা ছোট হয়ে যাচ্ছে, তার মানে P টা S এর বেশি কাছাকাছি চলে আসছে। এই অবস্থায় আমরা যে কোনো পয়েন্টে চিন্তা করলে দেখতে পারবো, এই পয়েন্ট থেকে রেখাটা যত দূরে, রেখার চেয়ে বিন্দু কাছে, রেখার চেয়ে বিন্দু কাছে, কোন বিন্দু? এই বিন্দু, আর এটা হচ্ছে রেখা। এরকম আরেকটা পয়েন্ট আমি পাবো যেখান থেকে রেখার চেয়ে রেখা এত দূরে, বিন্দু এত কাছে, বাট অনুপাতটা সেম আছে। এরকম একটা জায়গায় পাবো রেখার থেকে বিন্দু কাছে, এবং খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এই সরলরেখার উপরে আরো একটা পয়েন্ট পাওয়া যাবে। এখানে কিন্তু একটা আমরা পয়েন্ট পেয়েছিলাম, যে পয়েন্ট থেকে রেখার চেয়ে বিন্দু কাছে, রেখাটা এত দূরে, বিন্দু এখানে। এর উপরেই আরেকটা পয়েন্ট পাওয়া যাবে যেখান থেকে রেখার চেয়ে বিন্দু কাছে, কারণ এখান থেকে রেখা এত দূরে আর বিন্দুটা হচ্ছে এখানে। অর্থাৎ আরো একটা পয়েন্ট আমরা পাচ্ছি, যেই পয়েন্ট থেকে এই বিন্দু যত দূরে, রেখাটা তার চেয়ে বেশি দূরে। সুতরাং এই যে কাজটা, সেই কাজটা আসলে ঘুরে আসবে, যেহেতু একই রেখার উপরে দুইটা পাওয়া যাচ্ছে। সুতরাং এইটার জন্য যা হবে, ইনফ্যাক্ট নিচের দিকে একদম সেম হওয়াটাই স্বাভাবিক। এই পয়েন্টটা যেরকম আর এই পয়েন্টটা, তার মধ্যে আসলে কোনো বেসিক্যালি পার্থক্য নেই। এই পয়েন্ট আর এই পয়েন্ট এরা দেখতে একই রকম, এমন করে পুরোটা ঘুরে এইভাবে ফিরে আসবে। তাহলে এখন আমাদের শেপটা যেমন দাঁড়াচ্ছে, যদি SP PM থেকে ছোট হয়, সেটা হচ্ছে উপবৃত্তাকার শেপ। তো এখন উপবৃত্তাকার যে শেপটা আমরা খেয়াল করি, যখন এরপরে জিনিস দেখেছি, আমরা কিন্তু শুরু করেছিলাম একটা মাত্র রেখা এবং একটা মাত্র বিন্দু দিয়ে, কিন্তু আমরা পুরো জিনিসটা পেয়েছি গোল আকৃতির, গোল না ঠিক এরকম করে লুপ আকৃতির। এইবার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার মানে আমরা যদি এদিকে আরো একটা সরলরেখা চিন্তা করতাম এবং আরো একটা বিন্দু নিয়ে চিন্তা করতাম, তাহলেও একই ধরনের ইকুয়েশন আমরা পেতাম। আবার বলছি আমি, যে এইখানে একটা সরলরেখা এবং এখানে একটা বিন্দুর জন্য আমরা যেরকম জিনিস পেয়েছি, ডান দিকেও একটা সরলরেখা এবং একটা বিন্দুর জন্য একই উপবৃত্ত আমরা পাবো। অর্থাৎ এখন যদি কেউ শুধুমাত্র উপবৃত্তের দিকে তাকায়, সে আসলে বুঝবে না সে কোন জোড়া থেকে এসেছে, এই সরলরেখা এবং এই বিন্দু থেকে, নাকি এই সরলরেখা এবং এই বিন্দু থেকে। এই সরলরেখা এবং এই বিন্দু শুধুমাত্র এরা দুজন মিলেই স্বাধীনভাবে পুরো জিনিসটা তৈরি করে ফেলতে পারে। আবার এই সরলরেখা এবং এই বিন্দু এরা দুজন মিলেও একই উপবৃত্ত তৈরি করে দিতে পারে। তখন আমি যদি শুধুমাত্র উপবৃত্তকে প্রশ্ন করি যে বাবা উপবৃত্ত তুমি কাদের কাছ থেকে এসেছো, তখন উপবৃত্ত কিছুই বলতে পারবে না। এই কারণে আমরা বলি যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা উপবৃত্তের দিগাঙ্ক আছে দুইটা এবং উপকেন্দ্র আছে দুইটা, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে কোনটা কার সাথে, এর সাথে এটা এবং এর সাথে এইটা, এরা দুজন একসাথে, এরা দুজন একসাথে।
এই রেখার সাথে যদি আমি এই বিন্দুটাকে নিই তাহলে আমি কখনোই এরকম একটা উপবৃত্ত পাবো না, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবার আসছি আমরা তাহলে যে এই উপবৃত্তটা যখন আমরা জেনেছি, আমরা দেখতে পেয়েছি যে একটা মাত্র সেলের জন্যই পুরো জিনিসটা ঠিক হয়। তো একটা সেলের জন্যই পুরোটাই পাওয়া যায়। তাহলে এখন আমরা জাস্ট এই সেটটা নিয়ে কাজ করি। এটা একটা উপবৃত্ত, এই যে উপবৃত্তটা, উপবৃত্তের ক্ষেত্রে আমরা 0 0 পয়েন্ট ধরে নিচ্ছি, একদম মিডল পয়েন্টটাকে। এই পয়েন্টটার নাম দিলাম 0 0 পয়েন্ট। তো আমরা যেহেতু এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি এখন যে এখান থেকে ডিসটেন্সটা বের করতে। কার ডিসটেন্স বের করতে? আমরা প্রত্যেকটা পয়েন্ট চাই, এই পয়েন্টের স্থানাঙ্ক চাই, এই পয়েন্টের স্থানাঙ্ক চাই, এই পয়েন্টের স্থানাঙ্ক চাই, এই পয়েন্টের স্থানাঙ্ক চাই, প্রত্যেকের পরিচয় আমরা জানতে চাই। এই পরিচয় জানতে গেলে প্রথমে আমরা যেটা ধরে নিচ্ছি যে এখান থেকে এই ডিসটেন্সটুকু হচ্ছে a এবং ধরি উৎকেন্দ্রিকতা এটুকু হচ্ছে e। আমাদের কাছে এখন হাতে মাত্র দুইটা জিনিস আছে, একটা হচ্ছে a আর একটা e। a কোনটুকু? এখান থেকে এই পর্যন্ত a, আর একটুকু হচ্ছে আর e এর পরিচয় এখানে দেখানো যাচ্ছে না আসলে। তো এবার খেয়াল করি আমরা যে এই পয়েন্টের নাম দিলাম o, এই পয়েন্টের নাম দিলাম s, এই পয়েন্টের নাম দিলাম b সাপোজ, আর এই পয়েন্টটা যেটা এটাকে নাম দিলাম a। তো একটা জিনিস অলরেডি আমরা জানি, OA এটা হচ্ছে ছোট হাতের a। এখন আমার টার্গেট হচ্ছে OS সমান কত এবং OB সমান কত, জাস্ট এই দুটো জিনিস বের করা হচ্ছে এই মুহূর্তে আমার টার্গেট। এই মুহূর্তে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য মাত্র দুটো দূরত্ব বের করা, OS কত এবং OB কত। এই দুটো জানতে পারলেই আমরা অনেক কিছু আসলে জানতে পারবো। তো এটা জানতে গেলে আমরা এই সাইডে এই পয়েন্টগুলোকেও নিয়ে আসি, কারণ তারা আমাদেরকে অনেক হেল্প করবে। তো এইটুকু জানতে গেলে আগে আমরা দেখি যে এই A পয়েন্টটা যেহেতু পুরো উপবৃত্তের উপরে অবস্থিত, সুতরাং A পয়েন্ট থেকে এটা যে ডিসটেন্স এবং A পয়েন্ট থেকে এটা ডিসটেন্স, এই অনুপাতটাই হচ্ছে E। আমরা জানি কোন পয়েন্ট থেকে বিন্দুর যে দূরত্বটা আর কোন পয়েন্ট থেকে রেখার দূরত্বটা, এদের অনুপাতকে বলা হয় উৎকেন্দ্রিকতা E। এখানে তো সব জায়গাতে E কনস্ট্যান্ট, তাহলে AS বাই AB এটা হচ্ছে E, বা এখান থেকে আমরা পাচ্ছি AS equal to E into AB। এবার এই পয়েন্টটা সেটাও তো এই বৃত্তের উপরে, এই উপবৃত্তের উপরে অবস্থিত। তাহলে আমি AS এর সাথে যদি এদেরকে চিন্তা করি তাহলে পাবো A' equal to E into A' B। A' এর জন্য আমরা পুরোটার জন্য চিন্তা করছি। তো এখন এইখান থেকে খেয়াল করি যে A' এটা মানে আসলে A' plus AS equal to A into A' minus AS। জাস্ট এখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এগুলো আসে। তো এখন A' মানে হচ্ছে twice A minus AS মানে হচ্ছে A into AB বা twice A plus AB। এখান থেকে আমরা AB পেয়ে যাবো। আমাদের টার্গেট ছিল কতগুলো জিনিস বের করা, তার মধ্যে একটা ছিল OS এবং OB, এরাই হচ্ছে আমার মেইন টার্গেট, এদের দুজনকে বের করা। তার জন্য আমি AB আগে বের করে ফেললাম। তো AB এখান থেকে পাওয়া যাচ্ছে আসলে twice A minus E into AB, এখান থেকে twice A E তার সঙ্গে E into AB, বা একসাথে করে যদি আমি নিই তাহলে পাবো twice E into AB এটা ইকুয়াল টু twice A minus twice A E, বা AB সমান সমান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে A by E। AB equal to দাঁড়াবে A by E minus AB equal to কোথায় A by E minus এখানে হচ্ছে A। তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে AB এর মান। AB যখন পেয়ে গেছি তখন AS ও আমরা জানি, AS হচ্ছে E দিয়ে গুণ করে দিতে হবে পুরোটাকে, A minus AE। তো AS যখন আমি জানি তাহলে এখন কাজ করা যাক, আমরা OA এখন আমি বলে দিতে পারবো OS কত। OS হচ্ছে OA minus AS, OA মানে হচ্ছে A minus A minus AE, দ্যাট মিন্স এটা হচ্ছে E, এবং পুরোটা OB যেটা সেটা হচ্ছে OA plus AB, দ্যাট মিন্স OA মানে হলো A, তার সঙ্গে AB মানে হচ্ছে A by E minus A, তার মানে এটা হচ্ছে A by E। আমরা যে মেইন দূরত্বটুকু পেলাম সেটা খেয়াল করি, OS হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত যারা নজর দিতে পারিনি তারাও খেয়াল করি যে আমার আসলে তিনটা দূরত্ব মেইনলি জানা দরকার। এখানে পুরো উপবৃত্ত সম্পর্কে জানতে গেলে মেইনলি তিনটা দূরত্ব খুব ভালো মতো জানতে হবে। সেই তিনটা দূরত্ব কি কি? একটা হচ্ছে OS, OA এবং OB, এই তিনটা দূরত্ব। OS হচ্ছে এই, এটা বেশ ছন্দময়, এর সাথে ই প্রথমে গুণ আকারে আছে, এরপরে A OA, দ্যাট মিন্স এটা হচ্ছে শুধুমাত্র A।
আর তারপরটা হচ্ছে a বাই e, অর্থাৎ প্রথমে a ছিল তাকে e দিয়ে ভাগ করলে a, তাকে e দিয়ে ভাগ করলে a বাই e, এই তিনটা ডিসটেন্স আসলে পাওয়া যাবে। এখান থেকে দেখলে আসলে বোঝা যায় যে OS এবং OB এর গুণফল এটা OA স্কয়ার এর গুণফলের সমান হবে। আচ্ছা থাক, এবারে এই জায়গা থেকে আমরা যখন এই তিনটা জিনিস জেনেছি তাহলে আমরা আসলে জানি সবকিছুই। এরকম আমরা যদি বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তখন আমি জানি s এর স্থানাঙ্ক হচ্ছে ae, 0, কারণ এখান থেকে এই ডিসটেন্স তো এই, সুতরাং এটার স্থানাঙ্ক হবে -ae, 0। এখন যদি বলে দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, আমি জানি একটুকু এই একটুকু এই, মোট হবে 2 এই। আমি যদি বলি যে এই দুটোর ডিসটেন্স কত, তখন আমি জানি যে a এদিকে a এদিকে a, তার মানে মোট হচ্ছে 2 a। যদি বলি যে দুইটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত, এইদিকে a বাই e ওইদিকে a বাই e, মোট হচ্ছে 2 a বাই e। সো এই ডিসটেন্স গুলো মনে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এটা আমি বলে দিতে পারবো যে এটা কত হবে, সমীকরণটা কি হবে। সমীকরণটা কি হবে, এটা কার সমান্তরাল, x অক্ষের y অক্ষের সমান্তরাল, তার মানে x এটা আসবে -a বাই e, আর ডান দিকে যেটা আসবে সেটা আসবে x +a বাই e। প্রত্যেকটা জিনিস এখন আমরা ভালোমতো করে জানি। এবং আরেকটা জিনিস এখানে জানা দরকার, দুইটা জিনিস আসলে, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, আর মেইন জিনিসটা হচ্ছে সমীকরণটা কি। এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাই নাই যে সমীকরণটা আসলে কি হবে। এটার সমীকরণটা কি হবে সেটা খুব দ্রুত আইডিয়া করে ফেলা যায় আসলে, জাস্ট এখান থেকে বলে ফেলা যায় সমীকরণটা কি হবে। প্রত্যেকটা পয়েন্ট এখন আমরা জানি। তাহলে এইখানে যদি একটা লম্ব টানা যায় সেটার স্থানাঙ্কটা কি হবে সেটা জানতে গেলে আগে সমীকরণটা জানতে হবে। তো আমরা জানি এখন যে এইটার স্থানাঙ্ক হচ্ছে x a বাই e। তো এর উপরে যে কোনো একটা পয়েন্ট যদি আমি px y চিন্তা করি, তার থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব নিয়ে চিন্তা করলাম, একটুকু হচ্ছে s একটুকু m, আর আমরা জানি sp বাই pm এটার মানে হচ্ছে e, অতএব sp e ইনটু pm। তাহলে যে মেইন তথ্যগুলো পাওয়া গেছে অলরেডি সেটা কি ছিল, যে আমরা o থেকে s এর দূরত্বটা জানি যে os মানে হচ্ছে ae, এবং o থেকে এই b পর্যন্ত যেটা সেই দূরত্বটুকু অলরেডি জানি আমরা a বাই e। এখান থেকে অলরেডি এখানকার সমস্ত জিনিসই তথ্য আমরা জানি। তো এখন আমরা চাই যে এটার সমীকরণটা কি হবে, ইকুয়েশনটা কি হবে সেটা বের করতে। তো ইকুয়েশনটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই একটা চলমান বিন্দুর আগে, যেটা আমরা নিয়েছি একটু আগে pxy, তাহলে আমরা এখন ফর্মুলা জানি যে sp বাই pm এটাই হচ্ছে e, বা sp epm। এখন sp এর যে দূরত্বটা সেটা কি হবে, p মানে হচ্ছে xy, এখান থেকে s এর দূরত্ব হবে √ বা sp হোল স্কয়ার, একবার স্কয়ার করে দিই তাহলে সমস্ত কিছু সোজা হয়ে যাবে। রুটটা আমি উঠিয়ে নিচ্ছি, তাহলে থাকবে x - ae হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, x - a y - 0 ইকুয়াল টু e স্কয়ার মানে কত, এখানে e স্কয়ার e, আর pm মানে কি, p থেকে এটার দূরত্ব। এখন এইটা অর্থাৎ এই দ্বিঘাক্ষের যে সমীকরণটা সেটা হচ্ছে x a বাই e, বা এখান থেকে আমি পাবো x - a বাই e ইকুয়াল টু 0। তাহলে x - a বাই e বাই নিচে √1 স্কয়ার x এর সহগ প্লাস y স্কয়ার, মানে y এর সহগ স্কয়ার, এখান থেকে যা দাঁড়াবে আমরা যদি কিছুটা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো যেটার সমীকরণটা সেই রকম, প্লাস y স্কয়ার e দিয়ে যদি ওদেরকে গুণ করে দেওয়া যায় তাহলে থাকবে e স্কয়ার x স্কয়ার, তার সঙ্গে -2 ইনটু aex, কারণ এখানে হবে 20a বাই e, আর এখানে আছে e স্কয়ার, e স্কয়ারের সাথে a বাই e গুণ করলে 2aex হবে প্লাস a স্কয়ার বাই e স্কয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো পার্ট কেটে যাচ্ছে। তো যদি x স্কয়ারের সহগগুলোর দিকে আমরা তাকাই, এখানে x স্কয়ার আর ওই পাশে e স্কয়ার x স্কয়ার, এই পাশে যদি নিয়ে আসি তাহলে থাকবে x স্কয়ার * 1 - e স্কয়ার প্লাস এখানে y স্কয়ার, ওই পাশে যদি আমি, আচ্ছা এখানে a স্কয়ার বাই e স্কয়ার, তার সঙ্গে e স্কয়ার গুণ হয়ে এখানে শুধু a স্কয়ার থাকে আসলে। তো a স্কয়ার যদি ডান পাশে আমি কমন নিই তাহলে এই পাশে a স্কয়ার, এই পাশে a স্কয়ার e স্কয়ার, সো 1 - e স্কয়ার এটা থাকে ডান দিকে। আমি যদি সবাইকে এখন a স্কয়ার * 1 - e স্কয়ার এই জিনিসটা দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে দাঁড়াবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার * 1 - e স্কয়ার ইকুয়াল টু 1। অনেকেই যে ফর্মটা আমরা জানি তার কাছাকাছি অলরেডি আমরা চলে আসছি। এখন জাস্ট আমরা লক্ষ্য করব যে এই যে a স্কয়ার * 1 - e স্কয়ার, এই পার্টটাকে আমি যদি কোনো ভাবে বলে ফেলতে পারি যে এই এতটুকু হচ্ছে b স্কয়ার, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ইনফ্যাক্ট আসলে এই পার্টটাকে b স্কয়ার ধরে নেওয়া হচ্ছে, a স্কয়ার * 1 - e স্কয়ার, এই অংশটাকে b স্কয়ার ধরে নেওয়া হচ্ছে। এখন a এর পরিচয় তো আমরা জানি যে a হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, b এর পরিচয়টা কিভাবে পাই,
এখান থেকে লক্ষ্য করি যে যখন এখানে তাহলে আমার সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1 যখন x এর মানটা 0, যেখানে x এর মান 0 হবে সেখানে y এর মান পাওয়া যায় +- b, x এর মান 0 হলে এই পাশটা 0 হয়ে যায়, তখন কি থাকে y² / b² = 1 বা y² = b², অতএব y এর মানটা হচ্ছে +- b। তার মানে হচ্ছে এই জায়গায় থাকতে পারে 0 + b এবং 0 - b, অর্থাৎ এই এতটুকুর ভ্যালু হচ্ছে b। তাহলে এই কোশ্চেনটা আসলে সত্যি সবকিছুর জন্য যে x² / a² + y² / b² = 1। যদি a > b হয় তখন এখান থেকে আসবে আমরা e এর মানটা এখান থেকে পেয়ে যাব 1 - e² এটা আসবে b² / a² বা e² এর মান আসবে 1 - b² / a² বা a² - b² / a², অতএব e এর মান হবে √a² - b² / a²। এটা হচ্ছে e অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান। আমরা সবকিছু যখন ভেতর থেকে জানি তখন ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। অলরেডি আমরা অনেক কিছু জেনে ফেলেছি, তো সেই জিনিসগুলোকে একবার একটু সামারাইজ করা দরকার আসলে। যে আমরা একটা উপবৃত্ত দেখেছি, সেই উপবৃত্তের মধ্যে বেশ কিছু ডিসটেন্স আমরা প্রথমে খেয়াল করেছি। এই এতটুকু ডিসটেন্স হচ্ছে এই, এখান থেকে এতটুকু হচ্ছে a, এবং এখান থেকে ওই পর্যন্ত এই এতটুকু হচ্ছে a/e। এটা আমাদের প্রথম অবজারভেশন। দেন সেকেন্ড অবজারভেশন আমরা পেয়েছি x² / a² + y² / b² = 1। এটা হচ্ছে এই উপবৃত্তটার সমীকরণ। এবং আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা কি যে এইখানে এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা এখানে বের করে দিতে পারি। কিভাবে? এই পয়েন্টটা হচ্ছে a, 0, অর্থাৎ এখানে আমরা x এর ভ্যালু জানি a। তো এই সমীকরণে যেখানে x এর মান a সেখানে y এর মান কত এটা আমরা দেখার চেষ্টা করি। যেখানে x এর মান a, সেখানে এখানে থাকবে a² e² / a² + y² / b² = 1। a কেটে গেলে y² / b² থাকে 1 - e²। আমরা জানি 1 - e² মানে কত? 1 - e² আমরা জানি এই যে a² * 1 - e², এটা কিন্তু আমরা ধরেছিলাম এটা হচ্ছে b²। তাহলে 1 - e² এটার মান হবে b² / a²। তাহলে এটা কি? এটা হচ্ছে b² / a², y² / b² = b² / a² বা y² = b⁴ / a²। অতএব y এর মান যেটা হবে সেটা হচ্ছে b² / a অথবা -b² / a, +- b² / a, এটাকে রুট করলে যেটা পাওয়া যায়। তো এখন তার মানে এই পয়েন্ট যেটা হবে সেই পয়েন্টটা হবে ae, এখন y এর ভ্যালু আমরা জানি b² / a, আর নিচেরটা হবে ae, -b² / a। তাহলে এই দুটো ডিসটেন্স আমরা খেয়াল করি যে a এতটুকু হাইট হচ্ছে আসলে b² / a, এতটুকু হাইট হচ্ছে b² / a, দুইটা b² / a মিলে টোটালটা হচ্ছে 2 * b² / a। এইটুকু হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2 * b² / a। তাহলে আমরা পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 2b² / a। তাহলে অলরেডি আমরা এখন এখানকার সমস্ত জিনিসই জেনে ফেলেছি। ইনফ্যাক্ট এই জিনিসগুলোই লাগে। আর আরো কিছু জিনিস উপবৃত্তের এটা জানতে হয় কিরকম। তার আগে একটা ছোট জিনিস বলে ফেলি। উপবৃত্তের একটা মজার বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? যে উপবৃত্তের এই যে দুইটা ফোকাস আছে, দুইটা উপকেন্দ্র আছে, যার একটা স্থানাঙ্ক -a0 আর একটা হচ্ছে +a0। এখান থেকে উপবৃত্তের উপর যে কোনো পয়েন্টের, উপবৃত্তের উপরস্থ যে কোনো পয়েন্টের থেকে উপকেন্দ্রিক দূরত্ব দুইটার যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে। সেই কনস্ট্যান্টটা কার সমান? এই পুরো যে এতটুকু অংশ তার সমান। এইটাকে বলা হয় উপবৃত্তের বৃহদাক্ষ। এই ডান দিকে পুরো যে অংশটুকু উপবৃত্তটা এটাকে বলে বৃহদাক্ষ, এই একটুকুকে বলে ক্ষুদ্রাক্ষ। যদি এটা সাইজটা এরকম হতো সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে b এর পার্টটা a থেকে বড়, b এদিকে a এদিকে, সেই অবস্থায় আমরা এই বড়টাকে বৃহদাক্ষ বলি, তখন bটাই হবে বৃহদাক্ষ আর a এর দিকটাই হবে ক্ষুদ্রাক্ষ। বৃহদাক্ষ বলতে বোঝায় এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ টুয়াইস a কে, টুয়াইস a হচ্ছে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ হবে টুয়াইস b। বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস a, এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস b যখন a > b। আর যদি a < b হয় বা b > a হয় সেই অবস্থায় কি হবে? যে টুয়াইস b এটাই হবে বৃহদাক্ষ আর টুয়াইস a এই অংশটা ছোট, এটা হবে তখন ক্ষুদ্রাক্ষ। আর সেই অবস্থায় ফর্মুলার ছোট ছোট কিছু চেঞ্জ আসবে। যদি a < b হয় সেই অবস্থায় আমাদের e যেটা সেটা চেহারা হবে b² - a² / b²। আর যদি a > b হয় তখন e এর মান আসবে a² - b² / a²। তো এখন আমরা উপবৃত্তের কিছু জিনিস দেখলাম। আরেকটা ব্যাপার যেটা বলতে যাচ্ছিলাম সেটা আরেকবার আমরা খেয়াল করি যে উপবৃত্তের এই যে দুটো ফোকাস, এখান থেকে যে কোনো পয়েন্টে থেকে এটা দূরত্ব যোগ এটা দূরত্ব, যে কোনো পয়েন্টের জন্য এই দূরত্ব যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে এবং এটা হয় টুয়াইস এর সমান। সেটা এমনি আইডিয়া করা যায়
যে আসলে যদি সবজনের এটা সত্যি হয় তাহলে এই পয়েন্টের জন্য চিন্তা করা যাক। এই পয়েন্টের জন্য এখানে এই পয়েন্ট থেকে দূরত্ব কত? এতটুকু। আর এই পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে এই এতখানি, এখান থেকে এই পর্যন্ত। তো এই পর্যন্ত দূরত্ব যোগ এতটুকু, এই এতটুকু মানে কিন্তু আমার ডান পাশের অংশটা এইটুকু। তাহলে এইটুকুকে আমি সরাই নিয়ে এখানে বসাই, তাহলে আমার এখন ডিসটেন্স কত হচ্ছে? এই এতখানি যোগ এতখানি, তার মানে পুরোটাই আসলে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই টুয়াইজে হচ্ছে উপকেন্দ্র দুইটা থেকে যে কোনো পয়েন্টের দূরত্বের যোগফল। সবসময় উপকেন্দ্র দুইটা থেকে যে কোনো পয়েন্টের দূরত্বের যোগফল কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে বৃহদাক্ষের সমান টুয়াইজে। বা এটাকে আমরা লিখি এইভাবে, যে কোনো একটা পয়েন্ট যদি হয় P এবং দুইটা উপকেন্দ্র যদি হয় S এবং S ড্যাশ, তাহলে আমরা লিখি SP প্লাস S ড্যাশ P, এই দুটো যোগফল সবসময় টুয়াইজে হয়। বইটা একটা অঙ্ক এর আগে এসেছিল যেখানে শুধুমাত্র এই দুটো উপকেন্দ্র দেওয়া ছিল এবং বলা ছিল বৃহদাক্ষের দৈর্ঘ্য কত। এখান থেকে বলতে বলেছিল যে সেই উপবৃত্তটার সমীকরণ কি হবে, সেটা এখান থেকে বের করে ফেলা যায়। আমরা যেহেতু S জানি, আমাদের মেইন শর্ত হচ্ছে এতটুকু SP প্লাস S ড্যাশ P। P কিন্তু আমাদের চলমান বিন্দুর উপরে যে কোনো বিন্দুকে আমরা P ধরে নেব, সেখান থেকে SP প্লাস S ড্যাশ P এটা ইকুয়াল টু টুয়াইস দিয়ে করলে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে এই যে নিয়মটা আমরা দেখলাম, এর ছাড়া আরেকটা প্রপার্টি বলা হয় যেটা কখনো কাজে লাগে না, তারপরে একটু বলে ফেলি। এটা খুব ইন্টারেস্টিং যে ধরা যাক আমরা একটা উপবৃত্তাকার রুমের মধ্যে বসে আছি, আমাদের চারপাশে যে রুমটা সেটা উপবৃত্তাকার রুম, এবং এই রুমের এই চারপাশে আয়না লাগানো আছে। আয়না জাস্ট এই সব প্রত্যেকটা পাশে আয়না লাগানো। যদি এটা উপবৃত্তাকার হয় তাহলে এখান থেকে যদি লাইট এসে কখনো এই পাশে পড়ে, লাইটটা সোজা রিফ্লেক্ট করে পড়বে আর একটা যে ফোকাস সেখানে। ইনফ্যাক্ট এই কথাটা এই পরাবৃত্তের এই উপবৃত্তের উপর যে কোনো পয়েন্টের জন্য সত্যি। একদম কোণাতেও যদি আমি কখনো মারি, অর্থাৎ একদম ধরা যাক এরকম একটা জায়গাতেও আমি যদি লাইট ফেলি, সেই আলোটা রিফ্লেক্ট করে একদম গিয়ে পড়বে আরেকটা যে ফোকাস, সেই ফোকাসে। ইনফ্যাক্ট আমরা একটু আগে যখন পরাবৃত্ত নিয়ে কাজ করছিলাম, পরাবৃত্ত কিন্তু এই কথা মেনে চলতো। পরাবৃত্ত আসলে এক প্রকার উপবৃত্ত। পরাবৃত্ত আসলে এক প্রকার উপবৃত্ত, যেই উপবৃত্তটার দুইটা ফোকাস, একটা ফোকাস তুমি দেখতে পাও আর একটা ফোকাস অসীমে আছে। ইনফ্যাক্ট পরাবৃত্ত এক প্রকার উপবৃত্ত। সো সেখানে খেয়াল করে দেখা যাবে এইখানে যদি এখন এখান থেকে যে কোনো একটা আলোক রশ্মি নিক্ষেপ করা হয়, সেটা গিয়ে পড়বে আরেকটা যে ফোকাস সেখানে, আরেকটা ফোকাস আছে অসীমে। সো অসীমে যেতে গেলে তাকে যেতে হবে প্রধান অক্ষের সমান্তরালে। সুতরাং প্রধান অক্ষের সমান্তরালে গেলে অসীমে গিয়ে পৌঁছায়, আর অসীম থেকে যদি কিছু এখানে এসে পড়ে, সেটা এসে পড়বে আরেকটা ফোকাসে। এটা আসলে একই নিয়ম, রিফ্লেকশনের দুইটা নিয়মই আসলে একই রকম। যাই হোক, আমরা এখানে সেটা সেরকম বলা যাচ্ছে না, এটা আমাদের জন্য এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। তো আমরা বেশ কিছু জিনিস দেখেছি, এখন আরেকটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে ছোট একটা অঙ্ক আমরা করে ফেলি। যে বইয়ের একটা অঙ্ক এসেছিল যেটা ছিল এরকম দেখতে, উপকেন্দ্র দেওয়া আছে +-20 এবং বৃহৎ অক্ষ 8, তার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। অথবা পরের যে অঙ্কটা আছে, আমরা প্র্যাকটিস প্রবলেম 2, এটা অনেক সুন্দর একটা অঙ্ক, যে উপকেন্দ্র একটা হচ্ছে 20 আর হচ্ছে -20, এবং এটা 3/2 × √15/2 এই বিন্দুগামী। এটা জানলে আসলে অনেক কিছু বলে ফেলা যায়। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি যে এটা একটা ফোকাস, তাহলে তার চেহারাটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে 20 হচ্ছে এরকম একটা জায়গায়, আর -20 হবে এমন জায়গায়। সো উপবৃত্তটার চেহারা ধরে নেওয়া যায় খানিকটা এরকম হবে, এবং এখানে a > b এটা আইডিয়া করে ফেলা যায়। এটার চেহারা যে এরকম হবে সেটাও অনেকটা বুঝে ফেলা যায়। এই আকৃতির একটা উপবৃত্ত আমাদের পাওয়া যাবে, এটা আমরা জানি। তো এখন কথা হচ্ছে এদের উপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে 3/2, √15/2। সো সেখান থেকে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে এই পয়েন্টটা হচ্ছে k, এটা s, এটা s, তাহলে অবশ্যই s ড্যাশ k প্লাস s k এটা হবে টুয়াইস a। তাহলে আমরা এখান থেকে টুয়াইস এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ s ড্যাশ k এটার ভ্যালু তো আমরা জানি আসলে √-2 + 3/2 হোল স্কয়ার 0 প্লাস বা 0 মাইনাস √15/2 হোল স্কয়ার প্লাস এখান থেকে দূরত্ব নিলে 2 - 3/2 হোল স্কয়ার 0 - 15/2 হোল স্কয়ার। এই দুটোর যোগফলই হবে আসলে টুয়াইস এ। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে √7/2 হোল স্কয়ার, মানে 49/4, আর এটা হচ্ছে 15/2
4 আর ওখানে দাঁড়ায় 1/4 plus 15/4 equal to 2 এর 49 আর 15 তো 64 64/4 মানে হচ্ছে 8/2 তাহলে 4 থাকবে এখানে 64 কে 16 4 আর এখানে 16 4 মানে এখানে 2 equal to 2 এর দ্যাট মিন্স এর মান হচ্ছে 3 তাহলে a সমান আমরা পেয়ে গেলাম 3 2 এর মান হচ্ছে 6 এইবার কিন্তু আমরা এর উপরে যে কোনটা চলমান বিন্দু ধরে নিতে পারি pxy সেখান থেকে একই ফর্মে আমরা এখন উপবৃত্তটার সমীকরণ বের করে ফেলতে পারি আমরা জানি যে sp plus s dash p এটা হবে 2a so root over x minus বা plus square minus 0 square plus x minus 2 square plus y minus 0 square এটা ইকুয়াল টু 2a মানে 6 এটাকে ক্যালকুলেশন করলে আসলে এই উপবৃত্তটার ফর্মুলা পেয়ে যাওয়া যাবে এটা আসলে কঠিন উপায় বাট অলরেডি আমরা যখন জানি যে এটা চেহারা হচ্ছে x² / a² + y² / b² = 1 সেখানে আমরা খেয়াল করি যে আমাদের এখন শুধুমাত্র b এর ভ্যালুটা কোন মতে দরকার আমরা অলরেডি দেখেছি যে a এর মানটা হচ্ছে কত a এর মানটা 3 এবং আমরা জানি যে ae এর মান কিন্তু 2 কারণ কি যে এখান থেকে দেখা যাচ্ছে আমরা জানি প্লাস মাইনাস ae 0 এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক সো এখান থেকে e আমরা জানি e কত হবে e হবে equal to e এর মান হবে 2/3 তাহলে e ও জানি তাহলে এখান থেকে আমরা b ও পেয়ে যাব b কত হবে আমরা জানি যে b স্কয়ার এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে তাহলে a স্কয়ার মানে হচ্ছে 9 1 মাইনাস e স্কয়ার মানে হবে 4/9 তাহলে 5 হচ্ছে b স্কয়ার এর ভ্যালু তাহলে b স্কয়ার এর মান আমরা জানি a স্কয়ার এর মান আমরা জানি a স্কয়ার এর মান হচ্ছে 9 তো এখন ইকুয়েশন হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে উপবৃত্তটা তার সমীকরণ সেটা আমরা এখান থেকে পেয়ে যাব এবারে উপবৃত্তের একটা পাঠ আমরা দেখছি ইনফ্যাক্ট অধিবৃত্ত নিয়ে আমরা খুব বেশি আলোচনা এখানে করব না কারণ অধিবৃত্তের অঙ্ক বুয়েটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কখনোই ছিল না এখনো নেই যাদের আগ্রহ আছে তারা একটু দেখে নিতে পারো আর তাদের জন্য বলে রাখা ভালো যে আমরা একটু আগে যে ফর্মুলাগুলো শিখেছি উপবৃত্তের জন্য সেই সেম ফর্মুলাগুলো অধিবৃত্তের জন্য প্রযোজ্য তবে আমি অধিবৃত্তের একটা ছোট্ট কথা বলতে চাই আমি বি এর পরিচয় জানাতে চাই এখন আমরা উপবৃত্তের মধ্যে আরেকবার দেখব উপবৃত্তের মধ্যে সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটা হতে পারে তার ক্ষেত্রফলটা আমরা এখন বের করতে চাই এটা হচ্ছে x² / a² + y² / b² = 1 এটা একটা উপবৃত্ত সেই উপবৃত্তের ভিতরে সবচেয়ে বড় আকারের যে বর্গক্ষেত্র হতে পারে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত এটি হচ্ছে আমাদের প্রশ্ন তো আমরা সোজা করার জন্য একটু চিন্তা করে বলি যে যেহেতু উপবৃত্ত জিনিসটা একটা সিমেট্রিক জিনিস সুতরাং আমরা আশা করতে পারি সেই বর্গক্ষেত্রটার অবস্থান কোন দিকে বায়াসড হবে না এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে সেই বর্গক্ষেত্রটার কোনো কারণ নেই যে সেই বর্গক্ষেত্রটা এদিকে সরে থাকবে যদি সেই বর্গক্ষেত্র এদিকে সরে থাকতে পারে তাহলে সেই বর্গক্ষেত্র আসলে ওইদিকেও আরেকটা পাওয়া যাবে সেম জিনিস সুতরাং সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে বর্গক্ষেত্রটা থাকবে দুটোরই মাঝামাঝি একটা জায়গায় সো এদিকে যখন মাঝামাঝি ভাবে থাকবে সুতরাং উপর নিচেও মাঝামাঝি ভাবেই থাকবে তার অর্থ হচ্ছে বর্গক্ষেত্রটা থাকবে একদম মাঝ বরাবর তার কেন্দ্রটা হবে উপকেন্দ্রের কেন্দ্রটা তো এখন এই যে বর্গক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি এই বর্গক্ষেত্রে ধরে নিলাম যে এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা p, p কেন আমরা এরকম p ধরে নিচ্ছি বা p না ধরে আমরা ধরলাম সাপোজ k, k কেন দুটো একই ধরে নিচ্ছি কারণ বর্গক্ষেত্র এদিকেও যতটুকু হবে এদিকেও ততটুকুই হবে তাহলে k কে সে এর উপরে অবস্থিত তাহলে আমরা এখান থেকে কি পাবো k² / a² + y² / b² না k² / b² এটা ইকুয়াল টু 1 বা এখান থেকে পাওয়া যাবে k² কমন নিলে 1/k² + 1/b² ইকুয়াল টু 1 বা k² এর যে মানটা পাওয়া যাবে সেটা কেমন হবে a² b² a² + b² এটা হচ্ছে কার মান k² এর মান এখন কথা হচ্ছে একটুকু তো k আর একটুকু k তাহলে এইটুকের মান হলো k² তাহলে পুরো বর্গের ক্ষেত্রফল হবে জাস্ট এটা 4 গুণ ক্ষেত্রফল হবে 4k² that means 4 * a² b² a² + b² এটাই হচ্ছে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এটা হচ্ছে একটা উপবৃত্তের মাঝখানে সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটা হতে পারে তার ক্ষেত্রফলটা এটা এর আগে বইটার একটা কোশ্চেনে ছিল এই ছিল উপবৃত্তের কথাটুকু এখন অধিবৃত্ত সম্পর্কে একটু বলতে চাই যে অধিবৃত্তের যে সমীকরণটা সেটা কি রকম দেখতে x² / k² - y² / b² = 1 এরকম যদি আকৃতি থাকে তখন সেই অধিবৃত্তটা দেখতে এরকম হয় অধিবৃত্তের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি অধিবৃত্তের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যে তখন e এর মানটা 1 এর থেকে বড় হবে x² / a² - y² / b² = 1 যদি হয় তখন ফর্মটা হচ্ছে এরকম এবং সেখানেও উপবৃত্তের যে ফর্মগুলো ছিল
তার চেহারাগুলো প্রায় একই রকম, এখানে প্লাস মাইনাস a e0। আর উপবৃত্তের ক্ষেত্রে যদি এটা b থেকে বড় ছোট হয় তখন কিন্তু একবার এদিকে হচ্ছিল একবার মুখটা এদিকে হচ্ছিল, বাট এবার আর সেটা হয় না। এবার যদি মুখ ঘোরাতে হয় তখন আমাদেরকে লিখতে হয় এইভাবে, a আর b এর মানের উপরে এখানে এদের মুখটা ঘুরে না, অর্থাৎ এরকম ভাবে আসছে এটা যে এরকম হয়ে যাবে সেটা a আর b এর মানের উপরে ডিপেন্ড করে না। a b এর মান যাই হোক না কেন, যদি এই রকম আকৃতির একটা চেহারা হয় সেটা অবশ্যই একটা অধিবৃত্ত হয়ে যাবে। আর যদি এরকম হয় যে আগে y² / b² পরে x² / a², তখন এটা শেপ হবে এরকম দেখতে, y অক্ষ বরাবর এদের অ্যারেঞ্জমেন্টটা হবে। এবং সেই অবস্থায় এটা আর এটা এদের দুজনকে বলা হয় অনুবন্ধী অধিবৃত্ত। এটার অনুবন্ধী অধিবৃত্ত হচ্ছে এটা, ও x² / a² - y² / b² = 1, তার অনুবন্ধীটা হচ্ছে এটা। আর এই ক্ষেত্রে যে চেঞ্জ গুলো আছে সেটা হচ্ছে e এর মানটা এখানে হবে √a² + b² / a², আর এই ক্ষেত্রে e এর মানটা হবে √a² + b² / a²। অনেক সময় প্রমাণ করতে বলে দেখাও যে দুইটা অনুবন্ধী দুইটার ক্ষেত্রে দুইটা অনুবন্ধী অধিবৃত্তের ক্ষেত্রে তাদের উৎকেন্দ্রিকতার স্কয়ারের যোগফল 1 হয়। মানে কি রকম, এটা এটার অনুবন্ধী, তাহলে এটা যদি e1 এটাকে e2 বলি। আমরা যদি এখন দুইটাকে স্কয়ার করে যোগ করে দিই, স্কয়ার করে যোগ করে দিলে আমরা আসলে b², দুটো যদি আমরা 1 করে স্কয়ার করি আসলে মানে এটা প্রমাণ করতে বলা অনেক সময় যে 1/a² এটা 1, তো উল্টে দিলে দুটোকে স্কয়ার করে উল্টে দিয়ে যোগ করলে আসলে প্রমাণ করা হয়ে যাবে যে 1/e1² + 1/e2² = 1। এই দুটো থেকে আসলে প্রমাণটা হয়ে যায়। তো এখন কথা হচ্ছে এখানে একটা জিনিস আমরা অনেকেই জানি না যে অধিবৃত্তের b কোনটা। আমরা অনেকেই জানি না যে x² / a² - y² / b² = 1 এরকম অধিবৃত্তের ক্ষেত্রে a কোনটুকু আর b কোনটুকু। আমরা a এর পরিচয়টা অনেকেই হয়তো জানি যে 0 থেকে a পর্যন্ত এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে a, আর এখান থেকে এতটুকু হচ্ছে a, কিন্তু b কোনটুকু উপবৃত্তের ক্ষেত্রে খুব সহজে বোঝা যায় যে এতটুকু a আর এতটুকু b, কিন্তু এখানে b কোনটা, b তো এদিক বরাবরই কোথাও একটা হবে, এটা আশা করা যায়, কিছু কোথায় সেটা আমরা অনেকেই জানি না। তো এর জন্য এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখতে হবে। এই সমীকরণটাকে একটু সাজালে আমরা পাবো y² / b², এটা হচ্ছে 1 - x² / a², এর কই পাশে নিয়ে এলাম না, এটা হচ্ছে x² / a² - 1। এই অবস্থায় এখান থেকে আরেকটু খেয়াল করি, y² / b² এটাকে লেখা যায় এমন করে x² / a² কমন নিলে 1 - a² / x² বা b² টা ওই পাশে পাঠিয়ে দিলে y² = b² x² / a² বা y = ± bx / a √1 - a² / x²। এখানে খুবই দারুণ একটা ব্যাপার আছে। কি ব্যাপার? অ্যাসিম্পটোটিক ধারণা এখানে আছে, অসীমতল। অসীমতল জিনিসটা কি এটা একটু বলে ফেলি, যে কোন একটা বক্ররেখা অসীমে গিয়ে যে সরলরেখার সাথে মিলে যাচ্ছে বলে মনে হয় সেটাকে বলে অসীমতল, খুব সহজ ভাষায় বলতে গেলে। যেরকম আমরা PV = k বয়লের সূত্র যখন করেছি তার ছবিটা কি রকম ছিল, ইনফ্যাক্ট সেটা একটা অধিবৃত্ত ছিল। আমরা এই ভাষা অংশটা নিয়ে কাজ করি না, জাস্ট ওটা নিয়ে কাজ করি। আমরা দেখি যে অসীমে যখন চলে যাচ্ছে তখন সেটা এই যে x অক্ষের দিকে মিলে যেতে যাচ্ছে, বা এটা যখন অসীমে চলে যাচ্ছে সেটা y অক্ষের দিকে মিলে যাচ্ছে, তখন আমরা বলি যে x অক্ষ আর y অক্ষ এরা হচ্ছে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের সেই বক্ররেখাটা অসীমতল দুইটা। তো এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি, যখন x এর মান আস্তে আস্তে বড় হচ্ছে তখন কে বেশি জোরে চেঞ্জ হবে, x নাকি x²? অবশ্যই x²। x এর মানটা যখন একটু বেশি, ভালো করে খেয়াল করতে হবে এটা, x এর মানটা যখন আরো বেশি, ধরা যাক 10,000, তখন x² এর মানটা 10,000 মানে কি, তখন 10,000 এর উপর আরো স্কয়ার, মানে অনেক বড় একটা সংখ্যা। তখন a² / x² এটা ভ্যালু খুবই ছোট হবে, কারণ a² তো কনস্ট্যান্ট জিনিস। a² / x² এটা মানটা তখন খুবই অল্প হবে, কারণ x² মানটা অনেক বেশি। তখন যেটা হবে 1 - x², 1 - a² / x² এটা প্রায় 0 এর কাছাকাছি চলে যাবে। সো √1 - 0 এটার মানটা হয়ে যাবে প্রায় 1 এর কাছাকাছি। এবং তখন এটা ইফেক্ট আসলে ঠিকমতো থাকবেই না, ইফেক্ট যে করবে সে হচ্ছে এই x করবে bx / a। তখন x এর মানটা যদি 10,000 হয় তখন আসলে b এর সাথে 10,000 / a, এই যে b * 10,000 / a এই একটুকু অংশই আসলে ভূমিকা নেবে, কারণ এই পার্টটা এটা প্রায় 1 এর কাছাকাছি চলে যাচ্ছে। x এর মান আরো যত বড় হবে তখন ততই এই অংশটার গুরুত্ব আসলে বাড়তে থাকবে, কারণ এই পার্টটা ততই আরো বেশি 1 এর কাছাকাছি হবে, এটা আরো বেশি ছোট হবে, সো এটা 0 এর আরো বেশি কাছাকাছি আসবে, সো এটা প্রায় 1 হয়ে যাবে। এবং তখন ইফেক্টটা থাকবে শুধুমাত্র এই পার্টটা b * x / a, এরা খুব বেশি ইফেক্টটা থাকছে না। অর্থাৎ তখন এই যে বক্ররেখাটা
এই যে x² / a² - y² / d² 1 সেই বক্ররেখার চেহারাটা আসলে হয়ে যাবে y ± bx/a। কিন্তু এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, একটা না দুইটা, y bx/a y bx/a। তারা দুজন কি রকম সরলরেখা তাদের আমরা ছবি আঁকার চেষ্টা করি। আমরা তো অলরেডি দেখেছি যে এরা হচ্ছে দুইটা বক্ররেখা এখানে। তো সেখানে y bx/a তার ছবিটা হচ্ছে এরকম দেখতে এবং y bx/a তার ছবিটা এরকম দেখতে। আমরা দেখতে পাচ্ছি যতই এই রেখাটা বক্ররেখাটা সামনে আগাচ্ছে তত ওই সরলরেখার কাছাকাছি চলে যাচ্ছে এবং এটা যতই এদিকে আগাচ্ছে তত এই সরলরেখার কাছাকাছি চলে আসছে। এবং এই অবস্থায় এই যে দুইটা দেখতে পাচ্ছি এদেরকে বলে অসীমতট, দুইটা অ্যাসিম্পটোট। আমাদের বইয়ের মধ্যে এরকম দুটো সরলরেখা দেওয়া আছে, তার আসল পরিচয় আসলে এখান থেকে। আমাদের বইয়ের মধ্যে কিন্তু এরকম ছবি আঁকা আছে এবং এখান থেকে বি এর পরিচয় পাওয়া যায় কিরকম। এখন এই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যে পয়েন্টটার নাম হচ্ছে a0 আসলে, সেখানে যদি আমরা একটা লম্ব টানি, সেই লম্বটা এইখানে যে পয়েন্টে ছেদ করবে এটার স্থান কি? এটার সমীকরণ হচ্ছে y bx/a। যখন x a তখন এখানে থাকবে y জাস্ট b। সো এইটুকুর মান হচ্ছে b, এখানেও ততটুকুই আসবে। এই যে এতটুকু হচ্ছে a আর এই অংশটুকু হচ্ছে b, এখান থেকে b এর আসল পরিচয়টা পাওয়া যায়। এই হচ্ছে b এর ধারণা। ওকে, ধন্যবাদ।